আমাকে ছেড়ে যেতে চাইলে ঠিক কি কি পরিণতি হতে পারে তার সামান্য একটা ড্যামও দেখালাম কনস্ট্যান্সিও। নেক্সট টাইম আমার কাছ থেকে পালানোর চেষ্টা করলে কিংবা আমার কাছ থেকে দূরে যেতে চাইলে একদম চান নিয়ে ফেলবো তোমার। মাইন্ডেড কনস্ট্যান্সিও। জেহরানের হিমশীতল কণ্ঠে বলা কথাগুলো পাহাড়ের চারপাশে অভিশপ্ত কোনো বাণীর ন্যায় প্রতিধ্বনিত হতে লাগলো। প্রেরণা প্রবলভাবেই কেঁপে উঠল তার এমন কথা শুনে, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল গুটিসুটি হয়ে জেহরানের বুকে পড়ে রইল সে। আর জেহরান তাকে দুই হাতে অত্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরে অন্ধকার আকাশের পানে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মাই কনস্ট্যান্সিয়াল ইজ অনলি মাইন এন্ড আই এম অনলি হার। অপরিসীম ক্রোধে উন্মত্ত হয়ে সেন্টার টেবিলের ওপরে রাখা ফ্লাওয়ার ভেসটা সজোরে ফ্লোরে আছড়ে ফেলল আকাশ। শুধু তাতেই সে ক্ষান্ত হলো না, ড্রয়িং রুমে রাখা প্রত্যেকটা জিনিস ফ্লোরে আছড়ে আছড়ে ফেলতে লাগলো, ভেঙে গুড়িয়ে দিতে লাগলো সমস্ত কিছু। তার শরীর তীব্র রাগে থরথর করে কাঁপছে। অসহনীয় ক্রোধ দমাতে নিজের চুলগুলো দুই হাতে টেনে ধরল সে। তাতেও কাজ না হওয়ায় সে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। এদিকে ড্রয়িং রুমে উপস্থিত আরমান তালুকদার, তার ভাই আরাফ তালুকদার আকাশকে কিছু না বলে গম্ভীর দৃষ্টিতে তাকে কেবল অবলোকন করে যাচ্ছে। পিয়াস, পারভীন নামাজ এবং পাভেল নামাজও সেখানে উপস্থিত রয়েছেন। মূলত আকাশ ও পিয়াসকে উদ্ধার করার পর আরমান তালুকদার তাদেরও নিজের বাড়িতে নিয়ে এসেছেন। শত শত সিকিউরিটি গার্ডদের কড়া নিরাপত্তার ফলে আপাতত তারা জেহরানের শকুনি নজর থেকে বেঁচে রয়েছে। পিয়াস, পারভীন নওয়াজ ও পাভেল নওয়াজ হতাশ ও উদাস দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে রয়েছেন। তাদের একমাত্র কলিজার টুকরো প্রেরণা যে এই মুহূর্তে তাদের ধরাছোঁয়ার বাইরে। হিংস্র ও ভয়ঙ্কর জেহরানের কাছে বন্দী রয়েছে সে। সেজন্য মনে মনে তীব্র অস্থিরতায় ফেটে যাচ্ছে পিয়াস। তার বাবা মা ক্ষণে ক্ষণে চোখের পানি ফেলছেন। তবে আরমান তালুকদার তাদের ভরসা দিয়েছেন যে খুব দ্রুত প্রেরণাকে উদ্ধার করে তাদের কাছে পৌঁছে দিবেন তিনি। একসময় আরমান তালুকদারের মৌনতা ভঙ্গ করে গম্ভীর স্বরে বলে উঠলেন, থামো বাবা, শান্ত হও। বাবার কথায় আকাশ মোটেও থামল না, বরং গর্জে উঠে বলল, আমি কিভাবে শান্ত হব বাবা? আমার প্রেরণা এখনো ওই জেরানের কবলে বন্দী রয়েছে। না জানি ওর সাথে এখনো ঠিক কি কি আচরণ করছে ওই জানোয়ারটা। ওকে উদ্ধার করতে না পেরে নিচে এভাবে পালিয়ে আসায় আমার নিজেকে কাপুরুষ বলে মনে হচ্ছে। আমি ওকে আমার কাছে না আনা পর্যন্ত কিছুতেই শান্ত হতে পারবো না বাবা। আরমান তালুকদার ছেলের কাঁধে ভরসার হাত রেখে শান্ত স্বরে বললেন, আমার উপর বিশ্বাস রাখো বাবা, আমি খুব দ্রুত প্রেরণাকে উদ্ধার করে তোমার সাথে বিয়ে দিব। কিন্তু ততদিনে জেহরান যদি প্রেরণাকে অন্য কোথাও সরিয়ে ফেলে তখন কি হবে আঙ্কেল? আর ও যে পরিমাণ চালাক তাতে আমরা এত সহজে প্রেরণাকে উদ্ধার করতে পারবো বলে মনে হয় না। আরমান তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে পিয়াসের পানে তাকালেন। পিয়াস দৃষ্টি সরালো না, সেভাবেই চোখাচোখি ভাবে তাকিয়ে রইল আরমান তালুকদারের পানে। আরাফ তালুকদার উঠে এসে রাশভারী কণ্ঠে পিয়াসকে বললেন, আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তাই এসব কথা বলছো। আমরা আমাদের মিনিস্টারের পাওয়ার খাটিয়ে ঠিক ওই প্রেরণাকে উদ্ধার করতে পারবো, দেখে নিও। পিয়াস এক চিলতে ফিচেল হাসি হেসে বলল, জেহরানের দেশে বিদেশে নিজস্ব একটা বিশাল গ্যাং রয়েছে। তাছাড়া মন্ত্রীর পাওয়ার নিয়েই চলে সে। পররাষ্ট্রমন্ত্রী আরও অনেক মন্ত্রী স্বয়ং তাকে সুরক্ষা দেয়, কারণ তাকে ছাড়া তাদের কাজ কারবার অনেকাংশেই চলে না। তাই তার ক্ষমতাকেও খাটো করে দেখাবেন না দয়া করে। আরমান তালুকদার ও আরাফ তালুকদার পিয়াসকে কিছু বলতে যাবে তার আগেই পারভিন নওয়াজ কেঁদে বলে উঠলেন, আমি এত সব কিছু বুঝি না। আপনারা দয়া করে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে ছাড়া ভীষণ দম বন্ধ লাগছে আমার। পাভেল নওয়াজ আকাশের হাত ধরে কাতর কণ্ঠে বললেন, তুমি তো আমার মেয়েটাকে ভালোবাসো, বিয়ে করে সংসারী হতে চাও তার সাথে। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করে আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসো প্লিজ বাবা। আকাশ পাভেল নওয়াজের হাতে ভরসার হাত রেখে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলল, আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল। প্রেরণাকে যে কোনো উপায়ে আমি ওই জেরানের কবল থেকে মুক্ত করেই ছাড়বো। আমার ভবিষ্যৎ স্ত্রীকে সে কিছুতেই বেশি দিন আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। শুধু আমাকে একটু সময় দিন। আমি প্রমিস করছি প্রেরণাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিব আর আমার ঘরণী করব। পিয়াস, পারভিন নওয়াজ ও পাভেল নওয়াজ আকাশের দিকে সন্তুষ্টি দৃষ্টিতে তাকালেও
আরমান তালুকদার ও আরাফ তালুকদার একে অপরের দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখে চোখে কিছু কথা বিনিময় করলেন। ঠোঁটের কোণে ফুটে উঠল কুটিল হাসি, যা অন্যদের জন্য নিতান্তই দুর্বোধ্যজনক। চাঁদনি রাতের মোহনীয় ও রূপালী আলোয় পাহাড়ের কোল ঘেঁষে গড়িয়ে পতিত হওয়া ঝর্ণাটা রূপকথার কোনো চমকপ্রদ দৃশ্যের মতো হয়ে উঠেছে। ঝর্ণার ঠান্ডা স্বচ্ছ পানি পাথরের গা বেয়ে নেমে আসছে কুলকুল ধ্বনি তুলে। এ যেন প্রকৃতির নিজস্ব এক ঘোর লাগানো সুর। পাহাড়ের ঢালে রাত্রির কালো ছায়া লেগে আছে, আর চাঁদের আলো সেই ছায়ার ওপর রূপালী আভা ছড়িয়ে দিয়ে পুরো পরিবেশটাকে অন্যরকম সুন্দর করে তুলেছে। ঝর্ণার পাশেই পাহাড়ের পদদেশে একটি সুন্দর তাঁবু টানানো। তাঁবুকে ঘিরে এর চারপাশে ছোট ছোট উষ্ণ আলোকসজ্জা, ফেরি লাইটের সোনালি আলো ঝিকিমিকি করছে। বাতাসের হালকা দোলায় সেই আলো ক্রমান্বয়ে দুলে উঠছে। দূর থেকে তাঁবুটি দেখলে মনে হবে কোনো এক স্বপ্নপুরীর ঘর। পাহাড়, ঝর্ণা, ছোট পাহাড়ি নদী, রাতের নিস্তব্ধতা, চাঁদের আলোয় ডুবে থাকা এক শান্ত আশ্রয় এই প্রকৃতি। ঝর্ণা ছলাৎ ছলাৎ শব্দ, রাতের শীতল সমীরণ, কৃত্রিম আলোর মায়াবী ঝলক আর পাহাড়ের নীরবতা, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছে মনকে ছুঁয়ে যাওয়ার মতোই এক অপার্থিব সৌন্দর্যের আধার। এই সুন্দর রূপকথার মতো স্নিগ্ধ রজনীতে জেহরানের কোল জুড়ে স্থান করে নিয়েছে প্রেরণা। তার পরনে ডার্ক রেড কালারের একটি স্যাটেন স্লিপ ড্রেস, লম্বা চুলগুলো পিঠ জোড়ে কোমর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। মুখে কোনো প্রসাধনী নেই, অথচ ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে। চেহারার অভিব্যক্তি নির্লিপ্ত, শূন্য ও বিষণ্ণ, কেবল কাঠের পুতুলের মতো জেহরানের কোলে চড়ে রয়েছে সে। অপরদিকে জেহরান ব্ল্যাক কালারের একটি শাওয়ার শর্টস পরিধান করে রয়েছে। প্রেরণাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে তার মুখপানে ঘোর লাগানো ও সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। পাহাড়ি ঝর্ণার নদী তীরে কাছাকাছি দাঁড়িয়ে প্রেরণার মুখটা গভীরভাবে অবলোকন করল জেহরান। আজ আকাশ জুড়ে পূর্ণ চন্দ্র বিকশিত হয়েছে। পূর্ণিমার অম্লান আলো প্রেরণার চোখে মুখে পতিত হয়ে তাকে অপ্সরার মতো সুন্দরী করে তুলেছে জেহরানের চোখে। সে প্রেরণাকে নিচে নামিয়ে দিয়ে তার সমস্ত চেহারায় নিজের আঙ্গুলের স্পর্শ বোলাতে লাগলো। সেই সাথে তার নরম ও পাতলা ওষ্ঠজোড়ায় আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলতে লাগলো, এমন বিধ্বংসের উপর অধিকারিণী তোমাকে কে হতে বলেছে কনস্ট্যান্সেল? তুমি তো আমাকে নিজের প্রতি এভাবে আকর্ষণ করতে করতেই মেরে ফেলবে। আমাকে ধ্বংস করার বুঝি এটাই তোমার অভিনব পদ্ধতি? প্রেরণা পাথরের মতো শক্ত হয়ে রয়েছে। তার চোখ ফেটে অঝরে অশ্রু ঝরতে চাইছে, কিন্তু সে কোনোভাবেই জেহরানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইছে না। এ মানুষটাকে আর নিজের দুর্বলতা দেখাতে চায় না সে। প্রেরণা যান্ত্রিক স্বরে জবাব দিল, যদি সত্যি সত্যি মরে যেতেন তাহলে তো খুব ভালোই হতো। প্রেরণার কথায় জেহরান মৃদু হাসল। এরপর প্রেরণা ধনুকের মতো বাঁকানো কোমরখানা চেপে ধরে তাকে আরো খানিকটা নিজের সাথে মিশিয়ে নিল সে। তারপর তার চুলের ভাঁজে হাত বোলাতে বোলাতে একই স্বরে বলতে শুরু করলো, তোমাকে এই দুনিয়াতে একা রেখে কিভাবে মরি বলো? প্রেরণা শক্ত দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে থেকে বলল, আপনার সাথে আমার মরণ হোক এটা আমি কোশমিন কালেও চাই না। জেহরান চুক চুক আওয়াজ করে বিরক্ত মাখা ভঙ্গিতে বলল, বারবার উল্টাপাল্টা কথা বলে আর কাজ করে আমার ভালো মুডটাকে কেন নষ্ট করে দাও কনস্ট্যান্সেল? একটু দুষ্ট দুষ্ট কথা তো বলতে পারো। আমাকে তো আপনি এক প্রকার মেরেই ফেলতে চেয়েছিলেন, শুধু শুধু বাঁচালেন কেন তাহলে? কারণ তোমাকে আমার জন্য বাঁচতে হবে, না চাইলেও বাঁচতে হবে। জোর করে কি আগলে রাখা যায়? আমি তোমার জীবনের সেই ভিলেন যে তোমার প্রতিটি নিঃশ্বাস থেকে শুরু করে সমস্ত কিছুকে আগলে রাখতে সক্ষম। তাই সেটা জোর করেই হোক বা না হোক। ঘৃণা করি আমি আপনাকে। তোমার বিষাক্ত ঘৃণাটুকুকেও আমি ভালোবাসি। বলে জেহরান ফিজিল হাসি হাসল। এদিকে জেহরানের কথা শুনে প্রেরণা শক্তভাবে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জেহরান তার চিবুক চেপে ধরে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে এনে শক্ত কণ্ঠে বলে উঠল, তুমি বারবার আমার অবাধ্য হও, আর অবাধ্যতা আমার মোটেও পছন্দ নয়। অবাধ্য হলে শাস্তি পেতে হয়, আর এই মুহূর্তে তুমি সেটাই পাবে। প্রেরণা আতঙ্কিত দৃষ্টিতে জেহরানের পানে তাকালো। জেহরান ঠোঁটের কোণে একটা শয়তানি বাঁকা হাসি ফুটিয়ে তুলে মুহূর্তের মাঝে প্রেরণা চুলের ভাঁজে নিজের নাক মুখ ডুবিয়ে দিল। প্রাণ ভরে শুষে নিতে লাগলো তার চুলের নির্যাস।
একইভাবে তার গলায়, কাঁধে ও ঘাড়ে নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। সেই সাথে প্রেরণার ত্বকে অবিরাম নিজের ঠোঁট ও জিভের স্পর্শ চালাতে লাগলো। অগণিত চুমুতে সিক্ত করে তুলল তার দেহের সমস্ত জায়গাগুলো। ধীরে ধীরে আরো নিচে নামতে লাগলো তার ঠোঁটের স্পর্শ। দুই হাতের লাগামহীন স্পর্শ প্রেরণার ছোট ও পাতলা পোশাক ভেদ করে শরীরের অভ্যন্তরে ছুটে যেতে লাগলো। প্রেরণা ছটফট করতে লাগলো জেহরানের এরকম পাগলপাড়া স্পর্শের বিপরীতে। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে লাগলো সে। বারবার জেহরানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেও সে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। একসময় জেহরান প্রেরণার দুই হাত নিজের এক হাতের মুঠোতে নিয়ে তার পিঠের পেছনে আটকে ধরল। অপর হাতে তার ঘাড় আঁকড়ে ধরে নিজের শুষ্ক পুরুষালী ঠোঁট জোড়া ডুবিয়ে দিল প্রেরণা নরম ও পাতলা ওষ্ঠ জোড়ায়। প্রথমে আবেগপ্রবণ ও নরমভাবে প্রেরণার ঠোঁটে রাজত্ব চালাতে থাকলেও একসময় জেহরানের ঠোঁট ও জিহ্বার স্পর্শ গাঢ় থেকে প্রগাঢ় হতে লাগলো। হিংস্র ও বন্যভাবে চুমু খেতে লাগলো তার ওষ্ঠ জোড়ায়। প্রেরণার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হতে লাগলো, ঠোঁটে ভীষণ ব্যথা করতে লাগলো। সে ছটফট করে জেহরানকে সরাতে চাইলে জেহরান আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরল। একসময় চুমু দিতে দিতে প্রেরণাকে পাজা কোলে করে কোলে তুলে নিল জেহরান। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রেখে সে প্রেরণাকে সঙ্গে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। প্রেরণার ছটফটানি ততক্ষণে অনেকখানি কমে গিয়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে তার শরীর। এরকম দানবীয় একটা শক্তির সাথে লড়াই করে করে তাছাড়া তার শরীরও জেহরানের উষ্ণ আলিঙ্গনের ফলে ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। জেহরান প্রেরণাকে কোলে করে নিয়ে একসময় পাহাড়ি ছোট্ট নদীর পানিতে নেমে গেল। পানির গভীরতা খুব বেশি নয়, আবার স্রোতও বেশ কম। পাহাড়ি ঝর্ণার চাপও খুব বেশি একটা নয়, তবে পানি বেশ কিছুটা শীতল। তবে তাদের উষ্ণ শরীরে সেটা একসময় সহনীয় হয়ে উঠল। জেহরান কোমর সমান পানিতে দাঁড়িয়ে থেকে প্রেরণাকে কোলে করে তার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। এভাবেই কেটে গেল বেশ অনেকগুলো মুহূর্ত। অনেকগুলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর একসময় জেহরান প্রেরণার ঠোঁটজোড়া দখল ছেড়ে দিল। এদিকে ঝাড়া পেতে প্রেরণা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আরেকটু হলেই তার দম বন্ধ হয়ে যেত যেন। প্রেরণা ধাতস্থ হয়ে জেহরানের পানে তাকাতেই দেখতে পেল সে এখনো ঘোর লাগানো দৃষ্টিতে তার পানেই তাকিয়ে রয়েছে। তার চোখে মুখে অদ্ভুত মাদকতা ও নেশা বিরাজমান রয়েছে। এই দৃষ্টি সহ্য করতে না পেরে প্রেরণা আমতা আমতা করে বলে উঠল, আমায় ছেড়ে দিন, ভালো লাগছে না আমার এইভাবে। প্রেরণার কথা শুনে জেহরান বোধহয় ভীষণ বিরক্ত হলো। সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, আমার সাথে থাকতে বলছি তোমার ভালো লাগে না? বারবার শুধু ছেড়ে দেওয়ার কথা বলো। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কথাটা বলে প্রেরণাকে ঝপাত করে পানির মাঝে ফেলে দিল জেহরান। ফলস্বরূপ পানিতে আছড়ে পড়ে গিয়ে প্রেরণা চিৎকার দিয়ে উঠল। নাকে মুখে পানি ঢুকে গিয়ে কোমরে বেশ কিছুটা ব্যথা পেয়েছে সে। পানিতে হাবুডুবু খেতে খেতে একসময় পানির মাঝে উঠে দাঁড়ালো সে। জোরে জোরে শ্বাস নিতে নিতে জেহরানের পানি তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করল। তাকে কিছু কড়া কথা বলতে ইচ্ছে হলেও দমিয়ে নিল নিজেকে। এর জন্য না আবার তাকে কোন শাস্তি দিয়ে বসে জেহরান। জেহরান আর কোনো কথা না বলে প্রেরণার হাত ধরে তাকে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়ালো। ঝর্ণার পানি তাদের দুজনের মাথা ও সমস্ত শরীরের ওপর আছড়ে পড়ছে। প্রেরণা অস্বস্তি নিয়ে বারবার পড়ে যেতে নিলে জেহরান তার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে আটকে রেখেছে। তার দৃষ্টি এখনো প্রেরণার পানি স্থির। জেহরান শীতল অথচ আদেশসূচক স্বরে প্রেরণাকে বলে উঠল, লুক এট মি কনস্টান্সিও। প্রেরণা ইতস্তত সহকারে জেহরানের পানে তাকালো। পানির স্রোতের চাপে সে ঠিক মতো তাকাতে পারছে না, তবুও পিটপিট করে জেহরানের মুখপানে তাকিয়ে রইল। জেহরান হঠাৎ করে বলে উঠল, তুমি আমাকে এত ভয়ঙ্কর আর হিংস্র বলো। এখন এই নির্জন নিস্তব্ধ রাতে আমি যদি তোমাকে এখানে মেরে ফেলে গুম করে দিয়ে যাই, তবে ব্যাপারটা কেমন হবে কনস্টান্সিও? প্রেরণা ভয়ে ছটফট করে উঠে জেহরানের পানে তাকালো। অজান্তেই জেহরানের বুক ও পিঠ খামচে ধরল নিজের দুই হাত দিয়ে। জেহরান তার অস্থিরতা অনুভব করে রহস্যময় হাসি হাসল কেবল। প্রেরণা নিচু অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, এভাবে ভয় দেখাবেন না বলছি, আপনি মোটেও এরকমটা করবেন না। জেহরান এক ভ্রু উঁচিয়ে বলল,
আমার প্রতি তোমার এত বিশ্বাস? প্রেরণা কোনো জবাব দিতে পারল না। সে নিজেও জানে না কেন তার মনে হচ্ছে জেহরান কখনো তার কোনো ক্ষতি করবে না, বরং তার জন্য অন্যদের ক্ষতির কারণ হবে। মারার হলে সেদিন পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েই তাকে মারতে পারত। তাছাড়া সে যে জেহরানের অতি আকাঙ্ক্ষিত একজন মানুষ সেটা সহজেই বুঝতে পেরেছে সে। তবে তার দুর্বলতা কিনা সেটা আজও স্পষ্ট নয় তার কাছে। যদি তাই হয় সেটাকে পুঁজি করেই পালাতে হবে তার কাছ থেকে। এমন একটা মানুষের সাথে জীবন কাটানো দম বন্ধকর, যেটা কখনোই পারবে না প্রেরণা। হঠাৎ করে জেহরান প্রেরণাকে সামনের দিক থেকে কোলে উঠিয়ে নিল। প্রেরণা হকচকিয়ে গিয়ে তার 2 পা দিয়ে জেহরানের কোমর আঁকড়ে ধরল, 2 হাত দিয়ে তার গলা ও ঘাড় চেপে ধরল। সেই সাথে তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক ফুটে উঠল। জেহরান সেসব দেখে কেবল ফিচেল হাসল। তারপর এক পলকে জায়গাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল সে। অগণিত গার্ড দিয়ে ঘেরা এই স্থানটি চারিপাশ। প্রেরণা সেসব সম্পর্কে কিছুই জানে না, কিন্তু গার্ডরা ভেতরের কিছুই দেখতে পারবে না। তারা কেবল তাদের স্যার এবং ম্যামের নিরাপত্তার জন্য সজাগ রয়েছে। জেহরান ধীরে ধীরে প্রেরণার পোশাকের ভেতরে তার 2 হাতের স্পর্শ গাঢ় করতে লাগলো। তার উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস ও স্পর্শে প্রেরণা ভীষণ ব্যাকুল হয়ে উঠল। তাকে বাধা দেওয়ার সমস্ত শক্তি যেন সে হারিয়ে ফেলল এক লহমায়। একসময় প্রেরণার সমস্ত পোশাক পানির স্রোতের সাথে ভেসে যেতে লাগলো। তার সমস্ত শরীর জেহরানের তীব্র বেসামাল ও উষ্ণ স্পর্শে সিক্ত হতে লাগলো প্রতিনিয়ত। দুজনের হৃদস্পন্দন, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ও পাহাড়ে ঝর্ণার কলকল ধ্বনি ব্যতীত আর কোনো শব্দই শোনা গেল না। অনেকটা সময় সেখানে কাটিয়ে দিয়ে জেহরান প্রেরণাকে নিয়ে ধীরে ধীরে পানি থেকে উঠে এলো। জেহরানের দৃষ্টি এখনো প্রেরণার সমস্ত শরীরের উপর স্থির। প্রেরণা এতক্ষণ যাবৎ জেহরানের মাতাল স্পর্শে মগ্ন হয়ে থাকলেও এই মুহূর্তে নিজের শরীরের অবস্থা দেখে লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল সে। দ্রুত জেহরানের বুকে মুখ লুকিয়ে ফেলল সে। জেহরান সেটা দেখে কেবল মুচকি হাসল। আলোকসজ্জায় সজ্জিত সুন্দর তাঁবুটার ভেতরে প্রবেশ করলো জেহরান। চারপাশে জায়গায় জায়গায় অসংখ্য মোমবাতি প্রজ্বলিত হয়ে রয়েছে। প্রেরণাকে সাদা বেডশিট বিছানো ও অজস্র লাল গোলাপের পাপড়ি সমৃদ্ধ পাতানো বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীরের অবশিষ্ট পোশাকও খুলে ফেলল জেহরান। তারপর প্রেরণার ওপর যেই নিজের পুরুষত্বের অধিকার ফলাতে যাবে, তখনই হঠাৎ প্রেরণা তাকে বাধা দিয়ে বসল। এমন আবেগময় সময়ে বিপরীত পক্ষের কাছ থেকে বাধা পেয়ে জেহরান ভেতরে ভেতরে ফুঁসে উঠল। প্রেরণা অস্বস্তি ও ভয়ের কারণে জেহরানকে দূরে সরিয়ে দিতে চাইল। জেহরান একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা একটা হ্যান্ডকাপ দিয়ে প্রেরণার হাত দুটি বেঁধে দিল। প্রেরণা চিৎকার করতে চাইলে চোখের ইশারায় জেহরান তাকে শাসালো। তারপর ডিপ ভয়েসে বলে উঠল, আজকে রাতে তোমার কান্নার শব্দ ব্যতীত আর একটা শব্দ শুনতে চায় না কনস্ট্যান্সিও। প্রেরণা ভয়ে চুপ হয়ে রইল। লজ্জায় তার চোখ মুখ আরো কৃত্রিম হয়ে উঠল। আসন্ন অবস্থার কথা চিন্তা করে তার দেহের ভেতরে উথাল পাথাল ঝড় বইতে লাগলো। একসময় জেহরান নিজের সমস্ত পুরুষালী শরীরের ভার প্রেরণার নাজুক ও কোমল শরীরের উপর ছেড়ে দিল। প্রেরণা প্রথমে ছটফট করতে থাকলেও পরক্ষণে জেহরানের মাতাল করা স্পর্শ ও সুগভীর আলিঙ্গনে একেবারে স্তব্ধ হয়ে উঠল। শারীরিক উত্তেজনার সাথে সাথে প্রেরণার যন্ত্রণা ও সুখময় চিৎকারে নিস্তব্ধ স্থানে নীরবতা ভঙ্গ হলো। সেই সাথে তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো সর্বত্র। জেহরানের কাছে তার করা সেই শব্দগুলো মধুর মতো কর্ণকুহরে প্রবেশ করলো যেন। রাত যত গভীর থেকে গভীরতর হতে লাগলো, জেহরানের উন্মাদনা ও অস্থিরতা যেন ততই বাড়তে লাগলো। প্রেরণাকে নিজের মধ্যে সম্পূর্ণ ধারণ করে সে যেন তাকে নিজের শরীরের মাঝে ঢুকিয়ে ফেলতে চাইল। দুজনের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস, বেগতিক হৃদস্পন্দনের আওয়াজ ও তীব্র ঘনিষ্ঠ অবস্থায় লেপ্টে থাকা দুটি শরীর যেন মিলেমিশে একাকার হয়ে গেল এই ভয়ঙ্কর সুন্দর রাত্রির মাঝে। দূর থেকে ভেসে আসতে লাগলো কিছু সুন্দর গানের কলি। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতে এ পড়া বরাতে তুমি
তোমার রোশনাই। এদিকে প্রেরণার মাঝে ডুবে থাকা অবস্থাতেই জেহরানের মনের মাঝে একটা সংশয় রয়েই গেল। দৈহিকভাবে তো প্রেরণার মাঝে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিতে পেরেছে সে, কিন্তু তার মনের মাঝে কি কখনো তার অস্তিত্বের স্পন্দন অনুভব করতে পারবে সে? প্রেরণা কি কখনো তাকে নিজের মনের গভীরতম কুঠুরিতে জায়গা দিবে, নাকি কখনোই দিবে না? সিডনি, অস্ট্রেলিয়া। সমুদ্র আর আকাশের মিলনে গড়া এক প্রাণবন্ত আধুনিক শহর। চকচকে হারবার, উঁচু উঁচু আকাশ ছোঁয়া বিল্ডিং আর সোনালী সৈকত সবকিছুই জনসাধারণ এবং দর্শনার্থীদের মুগ্ধ করার জন্য তৈরি। কিন্তু এই ঝলমলে শহরের আড়ালে রয়েছে এক অন্ধকার বিভীষিকাময় দুনিয়া, যেখানে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টাররা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, চুক্তি ও লেনদেন করে আর নিজেদের আইন নিজেরাই তৈরি করে। দিনের আলোয় এই শহর দেখায় শান্ত, কিন্তু রাতের অন্ধকারে সেটা হয়ে ওঠে এক রহস্যময় ও বিপজ্জনক প্লটের জায়গা, যেখানে শক্তি, লোভ আর বিশ্বাসঘাতকতা সবই একসাথে জড়িয়ে আছে। গ্যাংস্টার লিডার জেহরান আদনানির বিভিন্ন গ্যাংস্টার গ্রুপ অস্ট্রেলিয়া, সিডনি ও মেলবর্ন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিডনি ও মেলবর্নের আন্ডারওয়ার্ল্ড গ্যাংগুলি মূলত ড্রাগ ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, দস্যুতাতে জড়িত। বেশ অনেক দিনের জন্য জেহরানের এখানে থাকতে হবে, তাই নিজের চিরচারিত অন্ধকার রাজত্বে প্রেরণাকে নিয়ে চলে এসছে জেহরান। এজন্য অবশ্য কম সংগ্রাম করতে হয়নি। বর্তমানে রোলস রয়েস প্যান্থাম কারের সিটে বসে ফিসেল হাসি হেসে ঠিক তারই পাশের সিটে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা প্রেরণার দিকে ফিরে তাকালো জেহরান। তারপর প্রেরণার মাথাটা নিজের দুই পায়ের উরুতে রেখে তার শরীরটাকে ধীরে ধীরে সিটের ওপরে শুয়ে দিল। প্রেরণার মাথায় আলতোভাবে হাত বোলাতে লাগলো জেহরান, আর মনে মনে ভাবতে লাগলো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার আসা জার্নিটুকু। জেহরানের পররাষ্ট্রমন্ত্রী আহনাফ হায়দারকে প্রেরণাকে সাথে নিয়ে অস্ট্রেলিয়া আসার কথা বলাতে তিনি ঘোরতর আপত্তি করেছিলেন, কারণ এই মুহূর্তে তার অনেক কাজে প্রয়োজন জেহরানকে। কিন্তু জেহরান তার বিরুদ্ধে গিয়ে এক প্রকার লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফিরে এসছে তার বাড়ি থেকে। এতে অবশ্য প্রচণ্ড রেগে গিয়েছেন তিনি, কিন্তু জেহরানকে কিছু বলার বা করার সাহস তার হয়নি। তবে আকাশকে খবর দিয়ে সবটা জানিয়ে দিয়েছিলেন। গাড়িতে করে এয়ারপোর্টে যাওয়ার সময় আকাশ, পিয়াস, আকাশের বাবা ও চাচা অসংখ্য দলবল সহকারে জেহরানের পিছু করেছিল। অসংখ্য গাড়ির বহর জেহরানের পেছনে পাগলা কুকুরের মতো ছুটে চলছিল। জেহরানের বাহিনীও অবশ্য কম ছিল না, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য অসংখ্য গাড়ি তার পিছু পিছু যাচ্ছিল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি কার রেসিংয়ের মতো যুদ্ধ হয়েছিল। গাড়ি চলন্ত অবস্থায় গোলাগুলি আর গাড়ি নিয়ে সংঘর্ষ কম হয়নি। পুরোটা সময় একটা অস্থির আতঙ্কের মাঝে পড়ে গিয়েছিল গোটা শহর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেনি, ফলে দেশজুড়ে কঠোর নিরাপত্তার আদেশ জারি করা হয়। অথচ সবকিছুকে পাশ কাটিয়ে অবশেষে জেহরান নিজের প্রাইভেট জেটে করে ৮-৯ ঘন্টা জার্নি করে প্রেরণাকে নিয়ে অস্ট্রেলিয়া সিডনিতে পৌঁছাতে সক্ষম হয়। পুরোটা সময় প্রেরণা তীব্রভাবে ছটফট করেছিল। আকাশের কাছে ধরা দিতে সে মরিয়া হয়ে উঠেছিল। তার উপরে সেদিন রাতে ঝর্ণার পানিতে ভেজার ফলে তার শরীর বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। তবুও তার ছটফটানি বিন্দুমাত্র কমেনি। তাই তাকে সামলাতে জেহরান তাকে অনেক করে বুঝিয়েছিল, তাতেও কাজ না হলে এক প্রকার বাধ্য হয়ে তাকে বেঁধে রাখা হয়। কিন্তু এতেও প্রেরণা শান্ত না হলে তাকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দিয়ে দীর্ঘ সময় যাবৎ অজ্ঞান করে রেখেছে জেহরান। জেহরান প্রেরণার চেহারা ও ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, আমার কাছের বন্দি পাখি এখনো পোষ মানাতে পারিনি। ব্যাপারটা খুবই দুঃখজনক, তবে খুব দ্রুত তোমাকে আমি পোষ মানিয়ে ছাড়ব। এটা জেহরান আদনানের পিঙ্কি প্রমিস, বেবি গার্ল। 50 তলা বিল্ডিংয়ে 40তম তলার অত্যাধুনিক সৌন্দর্য মণ্ডিত একটি ফ্ল্যাট থেকে প্রবল ভাঙচুর ও চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। বাড়িতে আগত সদ্য নতুন সার্ভেন্টরা আতঙ্কে বেশ ভীতিগ্রস্ত হয়ে রয়েছে। তাদের ম্যাম বেডরুমে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ম্যামের মাথায় কি কোনো সমস্যা রয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করতে পারছে না তারা, কারণ তাদের স্যার স্বয়ং সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে।
তার এতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের পোষা নেকড়েকে খুব যত্ন সহকারে কাঁচা মাংস খাওয়াচ্ছে। আশেপাশের অবস্থা নিয়ে সামান্যতম ভ্রুক্ষেপ নেই তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর জেহরান উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল নিজের রুমের দিকে। প্যান্টের পকেটে 2 হাত গুজে বেডরুমে প্রবেশ করতেই একটি শোপিস এসে আঘাত করলো তার কপালের বাম পাশে। সাথে সাথে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়লেও সে সামান্যতম আর্তনাদ পর্যন্ত করল না। কেবল হিমশীতল দৃষ্টিতে প্রেরণার দিকে তাকিয়ে রইল। প্রেরণা তখনও ভাঙচুর করা অব্যাহত রেখেছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে থরথর করে কাঁপছে সে। চিৎকার করেও নিজের রাগ মেটাতে পারছে না। হঠাৎ জেহরানকে দেখতে পেয়ে একটা পেপার ওয়েট জেহরানের দিকে ছুঁড়ে মারতেই সেটা ক্যাচ করে ধরে ফেলল জেহরান। প্রেরণা নিজের লক্ষ্য ব্যর্থ হতে দেখে ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় আরো জোরে গর্জন করে উঠল। সে আবারও আক্রমণ করার আগে জেহরান এগিয়ে গিয়ে তার 2 হাত একত্র করে ধরে তাকে উল্টো ঘুরিয়ে নিয়ে তার হাত দুটো পিঠের সাথে একসাথে আঁকড়ে ধরল। প্রেরণা ব্যথায় কুকিয়ে উঠে আর্তনাদ করে উঠল। জেহরান তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না। প্রেরণা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। জেহরান তাকে আরো শক্ত করে চেপে ধরে অন্য হাতে তার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে একেবারে মিশিয়ে নিল। তারপর প্রেরণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে অথচ হিমশীতল কণ্ঠে বলতে শুরু করলো, তোমার আগুনের মতো তেজ অবশ্যই মানায় ক্রিস্টানসেল। বাঘের বউ বাঘিনী না হলে কি মানায়? তবে এই তেজ আমার সামনে একদম দেখাতে আসবে না, তাহলে কিন্তু এর পরিণতি একদম ভালো হবে না ক্রিস্টানসেল। আমাকে জোর করে বিয়ে করে দিনের পর দিন অত্যাচার করেছেন, আমার মা বাবা ভাইয়ের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। সেগুলোই কি যথেষ্ট ছিল না? তাহলে কেন আমাকে নিজের দেশ থেকে এত দূর দেশে নিয়ে এলেন? হ্যাঁ, কেন আমার প্রিয়জনদের কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে দিলেন আমায়? বলতে বলতে প্রেরণা চোখ দুটো কান্নায় ভেঙে আসতে চাইল। অথচ জেহরানের পাষাণ মনে তার কথাগুলো বিন্দুমাত্র আঁচড় কাটতে পারল না। জেহরান একটা ফিচেল হাসি হেসে বলল, কারণ তুমি কেবল আমার সাথেই থাকবে ক্রিস্টানসেল। অন্য কারোর সাথে তোমাকে ভাগাভাগি করতে আমি একদমই প্রস্তুত নই। এই দূর দেশে একান্তে নিরালায় তুমি আর আমি, আর কেউ থাকবে না। আপনি কি সাইকো? ওরা আমার বাবা মার ভাইয়া হয়, ওদের কাছ থেকে আমায় দূরে রাখার কথা কি করে ভাবছেন আপনি? আর ওই আকাশ, ওর জন্য বুঝি তোমার মন একদমই পড়ছে না? বাংলাদেশ থেকে এখানে আসার সময় ওর কাছে যাওয়ার জন্য আবারও ছটফট করছিলে তুমি। শেষ বাক্যটা কঠোরভাবে উচ্চারণ করলো জেহরান। তারপর প্রেরণাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তাকে সোজা বিছানায় ফেলে দিয়ে নিজের শরীরের ভার তার উপর ছেড়ে দিল। প্রেরণা ছটফট করতে নিলে নিজের 2 হাত দিয়ে প্রেরণার 2 হাত বিছানার সাথে শক্ত করে চেপে ধরল। প্রেরণা চিৎকার করতে নিলে তার মুখ চেপে ধরে গলায় জোরে একটা কামড় বসিয়ে দিল সে। প্রেরণা চোখ দুটো খিচে বন্ধ করে অস্ফুট আর্তনাদ করে উঠল, কিন্তু জেহরান থামল না। প্রেরণার গলায় কালচে দাগ বসিয়ে দিয়ে রীতিমতো রক্ত বের করে ক্ষান্ত হলো সে। এছাড়া প্রেরণার সমস্ত গলায়, কাঁধে ও বুকের ওপরে কামড়ের দাগ বসিয়ে দিল। তারপর শান্তভাবে উঠে দাঁড়িয়ে প্রেরণার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রেরণা অশ্রুসিক্ত দৃষ্টি জোড়া নিয়ে জেহরানের পানে নির্নিমেষ তাকিয়ে রইল। জেহরান প্রেরণাকে তার সামনে উঠে বসিয়ে তার চুলের মুঠি চেপে ধরে দাঁতে দাঁত চেপে হেসে বলল, একদম আমার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না ক্রিস্টানসেল। আর আমার কাছ থেকে দূরে যাওয়ার চিন্তা তো মাথা থেকে একেবারের জন্যই ছেড়ে ফেলবে। তোমার দুনিয়াতে আপনজন বলতে কেবল আমিই থাকবো। এই চিন্তা ভাবনা মাথায় একেবারের জন্য ঢুকিয়ে নাও। অন্য কেউ তোমার জীবনে স্থান পাবে না। যদি এমন চিন্তা ভাবনা করো তাহলে তোমার সাথে সাথে তোমার সো কল্ড আপনজনেরও যন্ত্রণা ভোগ করবে। প্রেরণা ঘৃণা ও ব্যথা মিশ্রিত দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। রাগ ও বিরক্তি ভরা কণ্ঠে এসে বলে উঠল, আপনি আমাকে নিয়ে সবাইকে এত ঈর্ষা করেন? নিজের সন্তান হলে তাকে নিয়েও কি ঈর্ষা করবেন নাকি? শেষ কথাটা মুখ ফসকে বলে ফেলেও পরক্ষণে থতমত খেয়ে গেল প্রেরণা। এরকম একটা কথা সে কিছুতেই বলতে চায়নি, কিন্তু জেহরানের জেলাসি লেভেল দেখে সে বলতে বাধ্য হয়েছে। জেহরান একভ্রু উঁচিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে কৌতুক স্বরে বলে উঠল, তুমি তো দেখি রোমান্টিকতার লেভেলে আমার থেকেও কয়েক ধাপ উপরে বেব। বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেছ, অথচ আমি সেসবের কথা এখনো ভেবেও দেখিনি। অবশ্য সবই আমার সঙ্গের ফল। দেখবি আমার সাথে থাকতে থাকতে তুমি রোমান্টিক কুইন হয়ে যাবে। প্রেরণা মুখ বাঁকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, আপনার মতো সো কল্ড রোমান্টিক লুচ্চা অসভ্য আমি কোশমিন কালেও হতে চাই না।
জেহরান প্রেরণার দিকে কিছুটা ঝুঁকে বলে উঠল, তাই নাকি বেবি গার্ল? সেটা তো খুব শীঘ্রই দেখা যাবে। প্রেরণা হঠাৎ ভাঙা স্বরে বলে উঠল, আমাকে একটু প্রাণ খুলে বাঁচতে দিন, নিঃশ্বাস নিতে দিন প্লিজ। আমাকে দেয়া আপনার বন্দি জীবনটা আমি আর নিতে পারছি না। ভীষণ দম বন্ধ লাগছে আমার। জেহরান প্রেরণার বুকের ওপরে দাগগুলোর মাঝে কয়েকটা চুমু খেয়ে ডিপ ভয়েসে বলে উঠল, তুমি আমার জীবনের বন্দিনী ক্রিস্টানজেল, হোক সেটা বাস্তবিক কিংবা হৃদ মাঝারে। কথাটা বলে প্রেরণাকে বিছানায় পুনরায় ছুঁড়ে ফেলল জেহরান। প্রেরণা অসহায় দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। জেহরান সেদিকে তাকিয়ে ফিচেল হাসি হেসে গায়ের টি শার্ট খুলতে খুলতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে লাঞ্চ শেষে আমি শপিং মলে যাব। সারা রাস্তা তো অজ্ঞান হয়ে গেলে, যে পুরো সিডনি শহরটা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই। প্রেরণা এক ফোঁটা অশ্রু বিসর্জন করে নিজের নিয়তিকে মেনে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পারল না। তবুও জেহরানের নির্দেশনায় পুতুলের মতো করেই তাকে চলতে হবে ভেবে কয়েকটা দীর্ঘশ্বাস নিল সে। সন্ধ্যার পর সিডনি শহরের আধুনিক রাস্তাঘাটে ঝলমলে আলো জ্বলে ওঠে। খুব একটা কড়া ঝলমলে নয়, বরং বেশ পরিমিত ও শান্ত। ফুটপাতে সিরিয়াল অনুযায়ী বসানো ল্যাম্পপোস্ট, বাস স্টপের আলো, ট্রাফিক সিগন্যাল আর গাড়ির হেডলাইট মিলিয়ে শহরটা ঐশ্বর্যপূর্ণ ও স্বাভাবিক ব্যস্ত লাগে। রাস্তায় দামি দামি গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। মানুষজন হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, কেউ বা কফি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। সব মিলিয়ে সিডনির সন্ধ্যার শহর জীবন্ত হলেও আলোকোজ্জ্বল চাকচিক্যময়, একেবারে বাস্তব ও আধুনিক এক নগর চিত্র। ব্ল্যাক মার্সিডিজ কারের জানালার পাশে সিটে হেলান দিয়ে বসে বসে এসবই দেখছিল প্রেরণা। প্রাণহীন ও উদাস তার দৃষ্টিযুগল। শহরের এত চাকচিক্য ও মোহময় পরিবেশের কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। সে কেবল ভাবছে জেহরানের সোনার খাঁচা থেকে মুক্ত হওয়ার কথা। তার পাশে বসে জেহরান ফোনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কারোর সাথে কথা বলছে। সেদিকে প্রেরণার কোনো ভ্রুক্ষেপ নেই। গাড়ি একসময় দাঁড়ালো একটি আলো ঝলমলে সুন্দর শপিং মলের সামনে। সিডনির শপিং মলগুলো খুব বাস্তব আর ব্যবহারিকভাবে সাজানো। ওয়েস্টফিল্ড ও কুইন ভিক্টোরিয়া বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, প্রশস্ত করিডর, নিরিবিলি এসকেলেটর আর স্বাভাবিক আলোর রোশনাই চোখে পড়ে। দামি ব্র্যান্ডের পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় দোকান, সুপারমার্কেট আর ফুডকোর্টও রয়েছে, যেখানে অফিস ফেরত মানুষ বা পর্যটকরা একটু বিশ্রাম নেয়। প্রেরণাকে নিয়ে শপিং মলের ভেতর ঢুকলো জেহরান। প্রেরণার এক হাতে সে এমনভাবে শক্ত করে চেপে ধরেছে যেন ছেড়ে দিলে এক্ষুনি কোথাও ছুটে পালাবে। এক হাতে প্রেরণার বাম হাত শক্ত করে চেপে ধরে অপর হাতে তার কোমর চেপে ধরে সামনে হাঁটতে লাগলো জেহরান। পেছনে তাদের বডিগার্ডরা কালো পোশাক পরিধান করে রোবটের মতো এগিয়ে আসছে। শপিং মলের সমস্ত স্টাফরা সবিনয়ে জেহরান ও প্রেরণাকে সম্মান জানাচ্ছে। জেহরান গম্ভীর মুখভঙ্গি করে মেয়েদের পোশাকের একটি দোকানের সামনে এসে থামল। তাদেরকে দেখে দুজন লেডিস স্টাফ দ্রুত এগিয়ে আসলো। জেহরান তাদেরকে বলল প্রেরণাকে তার পছন্দ মতো পোশাক দেখাতে এবং তারপর তার পছন্দসই সবগুলো প্যাক করে দিতে। স্টাফ দুজন প্রেরণাকে সসম্মানে এগিয়ে নিয়ে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন গাউন দেখাতে লাগলো। প্রেরণা নিষ্পৃহ ভঙ্গিতে তাদের দেখানো গাউনগুলো দেখতে লাগলো। ওদিকে জেহরান ফোনে কারোর সাথে কথা বলতে বলতে দোকান থেকে অনেকটা দূরে চলে গেছে। প্রেরণা আচমকা চারিদিকে নজর বলালো। গার্ডদের উপস্থিতি এদিকে একদমই নেই। হয়তো প্রাইভেসির কথা চিন্তা করে জেহরান তাদেরকে ভেতরে আসতে দেয়নি। প্রেরণার মনে হঠাৎ পালানোর একটা আশ্চর্য সুযোগ মাথা চাড়া দিয়ে উঠল। প্রেরণা ফিমেল স্টাফদেরকে ওয়াশরুমে যাওয়ার কথা বললে তারা তাকে ওয়াশরুমের দিকটা দেখিয়ে দিল। প্রেরণা মৃদু হেসে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ধীর পায়ে সামনে এগিয়ে যেতে লাগলো। জেহরান তখনও ফোনে কথা বলতে ব্যস্ত রয়েছে। প্রেরণা যখন তাদের কাছ থেকে অনেকটা দূরে চলে এসছে তখনই একটা ভূ দৌড় মারল। তারপর ঊর্ধ্বশ্বাসে বাতাসের গতিতে ছুটতে লাগলো সে। পায়ে হাই হিল পরা থাকায় বারবার হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলো সে। পায়ে ব্যথাও পেতে লাগলো, তবুও সে থামল না। চারপাশের মানুষকে উপেক্ষা করে গার্ডদের নজর এড়িয়ে সে তীব্র গতিতে দৌড়াতে লাগলো, যেন এটাই জেহরানের কাছ থেকে তার একমাত্র মুক্তির পথ। এই সুযোগ হাতছাড়া করলে
তার বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে। সিডনির ব্যস্ত রাস্তায় এলোপাথারিভাবে ছুটে চলেছে প্রেরণা। তার অঙ্গে জড়ানো আকর্ষণীয় ব্ল্যাক ওয়েস্টার্ন ড্রেসের এলোমেলো অবস্থা, মেসি বান করা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কেমন যেন উস্কো খুস্কো আকার ধারণ করেছে। পায়ের হিল জোড়া কোথায় যেন খুলে পড়ে গিয়েছে, অথচ প্রেরণার সেদিকে কোনোই খেয়াল নেই। সে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কখনো বা বিভিন্ন গাড়ির সাথে ঠোকর খাচ্ছে, কিন্তু আগে আগে ব্রেক কষে ফেলায় সে বেঁচে যাচ্ছে। রাস্তার মানুষজন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। হঠাৎ করে সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো প্রেরণা। পড়তে নিয়েও নিজেকে সামলে নিল সে। ভীত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখতে পেল একদল লোক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। লম্বা চওড়া ফর্সা ও সুঠাম দেহের অধিকারী সেই পুরুষগুলো দেখতে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের মতোই লাগছে। তার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তারা তাকিয়ে রয়েছে। সেই সঙ্গে আপাত মস্তক তাকে পর্যবেক্ষণ করছে। প্রেরণা নিজেকে দুই হাতে নিজেকে জড়িয়ে নিয়ে গুটিয়ে নিল। ঠোঁট ভিজিয়ে চারপাশে একবার দেখে নিল। কেউ তাকে লক্ষ্য করছে না, বরং ব্যস্ত রাস্তায় নিজেদের মতো করে হেঁটে যাচ্ছে। প্রেরণার সামনে দাঁড়ানো লোকগুলোকে এড়িয়ে গিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই সবার সামনে দাঁড়ানো লোকটি খপ করে তার এক হাত ধরে ফেলল। মুহূর্তে প্রেরণার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। প্রেরণা কিছু বুঝে ওঠার আগে লোকটি তার হাত টেনে ধরে নিজের সামনে এনে দাঁড় করালো। তারপর নিরেট ইংরেজিতে বলতে লাগলো, You are the most beautiful woman I have ever seen. I need you, even if only for one night. পাশে দাঁড়ানো যুবকগুলো কামুক স্বরে বলে উঠল, You also want this beautiful woman for tonight? কথাগুলো বলে লোকগুলো বিশ্রী হাসিতে ফেটে পড়ল। এদিকে তাদের হাসি শুনে ও জঘন্য কথাবার্তা শুনে প্রেরণার গা রীতিমতো গলিয়ে উঠল। সেই সাথে কেমন যেন গা ঘিন ঘিন করতে লাগলো তার। তীব্র রাগে এই মুহূর্তে তার ইচ্ছে করছে লোকগুলোর গালে কষে কতগুলো থাপ্পড় দিতে, কিন্তু এই মুহূর্তে তার ভীষণ ভয়ও করছে। চরম বিপদের আশঙ্কায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত কোনো একজন মানুষকে খুঁজে চলেছে সে। সেই মানুষটা নিশ্চিতভাবেই জেহরান, কিন্তু জেহরানকে কোথাও খুঁজে পেল না প্রেরণা। মানুষটা তার বিপদের আশঙ্কা জেনে কেন ছুটে আসছে না? আর সেই বা এমন চরম বিপদের মুখে নিজের চরম ঘৃণা করা একজন মানুষকে কেন খুঁজছে? মনে মনে এসব ভাবতে লাগলো প্রেরণা। তখন হঠাৎ করেই তার হাত ধরে থাকা লোকটি প্রেরণাকে নিজের এক কাঁধে কোলে তুলে নিল। প্রেরণার সম্বিত ফিরে পেতেই মুহূর্তেই হাত পা ছুঁড়ে ছুঁড়ে ছটফট করতে লাগলো। চিৎকার চেঁচামেচি করে লোকটির কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো। আশেপাশের মানুষজনের কাছ থেকে হেল্প চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে সাহায্য করতে ছুটে আসলো না। কারণ যারা তাকে অপহরণ করার চেষ্টা করছে তারা এই এলাকার বিখ্যাত ও শক্তিশালী গ্যাংস্টারের গ্রুপের সদস্য। কারোরই সাহস নেই তাদের বিরুদ্ধে গিয়ে মেয়েটিকে উদ্ধার করার। লোকটা যখন প্রেরণাকে নিয়ে গাড়ির কাছে উঠতে যাবে, তখন প্রেরণা দুই চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। না চাইতেও জেহরানকে মনে মনে সে আকুলভাবে ডেকে উঠল, কোথায় আপনি জেহরান? আপনার প্রেরণাকে বাঁচান প্লিজ, সে অনেক বিপদের মুখে আছে। প্রবল ক্রন্দন হুঙ্কারের ধ্বনিতে মুখরিত হয়ে রয়েছে গোটা তালুকদার ভিলা। থমথমে গম্ভীর এবং বিষণ্ণ মুখশ্রী প্রত্যেকের। আকাশ, আরমান তালুকদার এবং আরাফ তালুকদারের মুখ অত্যন্ত থমথমে ও গম্ভীর হয়ে রয়েছে। তাদের সামনে অগণিত গার্ডরা নত মুখে দাঁড়িয়ে রয়েছে। পিয়াস মাথা নিচু করে সোফায় বসে রয়েছে, অথচ ভেতরে ভেতরে সে আত্মগ্লানিতে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। বোনকে রক্ষা করতে না পারার ব্যর্থতায়, তীব্র অসহায়ত্ব, রাগ, ঘৃণা আর বিষণ্ণতায় তার অন্তঃস্থল একদম পুড়ে যাচ্ছে। অপরদিকে পারভিন নামাজ ও পাভেল নামাজের তো কেঁদে কেটে অবস্থা একেবারে কাহিল। মেয়ের শোকে তারা রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছে। আকাশ প্রচণ্ড শান্ত, অথচ ক্রোধ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে নিজের পিতার উদ্দেশ্যে বলে উঠল, এবারও আমরা ব্যর্থ হলাম বাবা। এত ক্ষমতা, প্রতিপত্তি আর অর্থ সম্পদ দিয়ে আমরা কি করব যদি আমরা প্রধান শত্রুকে আমরা বিনাশ করতে না পারি? সামান্য একটা মেয়েকে কিনা আমরা উদ্ধার করতে পারছি না, এই ক্ষমতা নিয়ে কিনা আমরা বড়াই করি? আরমান তালুকদার কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর অথচ রহস্যময় কণ্ঠে বলে উঠলেন, আমরা মোটো হারিনি আকাশ, বলে যেও না, আমরাও কালো জগতের মানুষ।
আন্ডারওয়ার্ল্ডের দূরত্ব আমাদেরও কম নয়। জেরান অস্ট্রেলিয়া চলে গিয়ে ভেবেছে আমাদের থেকে পার পেয়ে যাবে, মোটো তেমনটা হবে না। ওখানে অবস্থিত আমাদের গ্যাং ওকে মোটো স্বস্তিতে থাকতে দিবে না। প্রয়োজন হলে আমরা ওখানে যাব ওর জীবন তেজপাতা বানিয়ে দিতে। আরাব তালুকদার আকাশকে ফিসফিস অথচ রহস্যময় কণ্ঠে বললেন, তাছাড়া আমাদের কাছে এমন সব কৌশল আছে যার মাধ্যমে আমরা জেহরানকে বাংলাদেশ অবধি টেনে নিয়ে আসতে পারি। কথাটা বলে কুটিল হাসলেন তিনি। আরমান তালুকদার ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে নিজেও কুটিল হাসলেন। আকাশও তাদের হাসিতে যোগ দিল। হঠাৎ করেই তার চোখে মুখে শান্ত একটা হিংস্রতা ফুটে উঠল। সে হিমশীতল ও ভয়ঙ্কর স্বরে বলে উঠল, ওই জেহরান বস্টারের কাছ থেকে অতীতের অনেক হিসাব চুকানো বাকি রয়েছে আমাদের। ওর দুর্বলতা আমি ধরে ফেলেছি, আর সেটা নিঃসন্দেহে প্রেরণা। সেই দুর্বলতাকে টার্গেট করেই ওকে ধ্বংস করব আমরা। কথাগুলো বলে ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে উঠল আকাশ। আরমান তালুকদার এবং আরাব তালুকদারও তাতে যোগ দিলেন। পারভীন নামাজ ও পাভেল নামাজ হতচকিত হয়ে তাদের দিকে তাকালেন। পিয়াস চমকে উঠে তাদের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো। তার বরাবর মনে হচ্ছে কিছু একটা তো রয়েছে যেটা সে ধরতে পারছে না, অথবা তাকে এবং তার বাবা মাকে দেখানো হচ্ছে না। আকাশের উপর পুরোপুরি ভরসা করা কি তাদের জন্য ঠিক হচ্ছে? অস্ট্রেলিয়ার শহরতলির একটা পরিত্যক্ত শিল্প অঞ্চলে দাঁড়িয়ে থাকা অন্ধকারাচ্ছন্ন গোডাউনটা বাইরে থেকে দেখলেই কেমন যেন গা ছমছম করে। পলেস্তরা খসা দেওয়াল, ভাঙা জানালা আর মাথার উপর ঝুলে থাকা আধা নিভে যাওয়া হলুদ বাতিগুলো অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বাতাসে পুরনো তেল, ধুলো আর স্যাঁতসেঁতে লোহার গন্ধ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। নিঃশ্বাস নিতে গেলেই বুকটা কেমন করে চেপে আসে। দেওয়ালের কোণে পড়ে থাকা অস্ত্রের বাক্স আর লোহার চেনগুলো ইঙ্গিত দেয় এটা সাধারণ কোনো গোদাম নয়, বরং আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নির্মমতার সাক্ষী। একেবারে নিরিবিলি ও নিশ্চুপ জায়গায় অবস্থিত হলেও বাইরে দিয়ে মাঝে মধ্যে ট্রাকের শব্দ ভেসে আসছে, আবার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। গোডাউনটা শহরের আলো ঝলমলে জীবনের একেবারে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর ছায়া, যেখানে সময় থমকে আছে আর অন্ধকার নিজে নিয়মে ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। যে কেউ ভেতরে ঢুকলে কংক্রিটের মেঝেতে ছায়াগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যায়। কোথাও দূরে পানির ফোঁটা পড়ার শব্দ, কোথাও ইঁদুরের হালকা ছোটাছুটি ইত্যাদি শব্দ শোনা যাচ্ছে। সব মিলিয়ে এক অশুভ নীরবতা বিরাজ করছে অন্ধকারাচ্ছন্ন রুমটি জুড়ে। রুমের ঠিক মাঝখান বরাবর একটি ধাতব চেয়ারে বসিয়ে রাখা হয়েছে প্রেরণাকে। তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, মুখে ডাক্ট টেপ লাগানো, চোখ দুটোই শুধু খোলা, কিন্তু প্রবল আতঙ্ক আর ক্লান্তিতে ভরা। সে কথা বলতে পারছে না, নড়তেও পারছে না। শুধু চারপাশের অন্ধকারে তার জন্য ঠিক কি অপেক্ষা করছে সেই ভয়টাই দুই চোখে জমে আছে। প্রেরণা বারংবার ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই সফল হচ্ছে না সে। ভয়ে আতঙ্কে বিভীষিকায় তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে। মুখ দিয়ে অস্ফুট গোঙানি ছাড়া আর কিছুই বের হচ্ছে না। সন্ধ্যার পরে লোকগুলো তাকে এখানে নিয়ে আসার পর এই গোডাউনে বন্দি করে রেখেছে। এরপর প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে, কিন্তু তার আসেনি। পানির পিপাসায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, অথচ এক ফোঁটা পানি অবধি কেউ তাকে পান করতে দেয়নি। এক সময় দরজা খটখটানির আওয়াজ ভেসে আসলো। মুহূর্তে ভেতরে প্রবেশ করলো সেই 4-5 জন যুবক। প্রেরণাকে দেখে তাদের চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা ও কামুকতা বিরাজ করছে। প্রেরণার গা গুলিয়ে আসছে তাদের এরকম চাহনি ও মনোভাব দেখে। যুবকগুলো তার দিকে এগিয়ে এসে তাকে ধীরে ধীরে ছোঁয়ার চেষ্টা করতে লাগলো। প্রেরণার মরে যেতে ইচ্ছে করলো যখন লোকগুলো একত্রে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে বাহির থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ ভেসে আসলো। সাবমেশিন গান, অ্যাসল্ট রাইফেল ও লাইট মেশিন গানের মিশ্রণে পরিবেশটা মুহূর্তেই যুদ্ধক্ষেত্রের মতো রূপ নিল। প্রবল আওয়াজ এবং ভয়ঙ্কর বিভীষিকায় ডুবে গেল সমস্ত আন্ডারগ্রাউন্ড এরিয়া। যুবকগুলো বাহিরে কি হয়েছে সেটা ভেবে আতঙ্কিত হয়ে উঠল। একে অপরের দিকে তাকিয়ে তারা নিজেদের অস্ত্র বের করে সন্তর্পণের সামনে এগিয়ে যেতে লাগলো। যখন একদম দরজার কাছাকাছি চলে এসছে, ঠিক সেই মুহূর্তেই দরজাটা ভেঙে গেল।
দরজার কাছাকাছি থাকায় দরজা খোলা মাত্রই যুবকগুলো একযোগে মাটিতে পড়ে গেল। প্রেরণা রুদ্ধশ্বাসে সামনের দিকে তাকিয়ে রইল। সম্পূর্ণ কালো পোশাকধারী ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত জেহরান আদনানকে চিনতে তার মোটেও বেগ পেতে হলো না। তার সমস্ত চেহারা ও শরীর রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তার পেছনে দাঁড়ানো একযোগে শত শত গার্ড অস্ত্রশস্ত্র নিয়ে রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে। যুবকগুলো তাদেরকে দেখে নিজেদের অস্ত্র নিয়ে প্রতিরোধ করতে চাইল, কিন্তু জেহরান ও তার গার্ডরা নিখুঁত উপায়ে তাদের প্রত্যেকের 4 হাত ও পায়ে গুলিবিদ্ধ করে অচল করে দিল। মুহূর্তে অস্ত্রগুলো তাদের হাত থেকে পড়ে গেল, সেই সাথে রক্তে ভেসে গেল সমস্ত ফ্লোর। জেহরান চাপাতি দিয়ে একে একে যুবকগুলোর বুক চিরে ফেলল। এরপর তাদের হাত পা একে একে আলাদা করতে লাগলো। যুবকগুলোর প্রবল আর্তনাদ প্রকম্পিত হলো গোটা আন্ডারগ্রাউন্ড এরিয়ায়। প্রেরণা এই নির্মমতা সহ্য করতে না পেরে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। গার্ডগুলো রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে অনুভূতিহীনভাবে, কারণ এসব দেখে দেখে তারা অভ্যস্ত। জেহরান বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যুবকগুলোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁঝরা করে দিতে লাগলো। যুবকগুলো যখন প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছে, তাদের শ্বাস প্রশ্বাস যখন অত্যন্ত ধীরে হয়ে এসেছে, ঠিক সেই সময় জেহরান AK-47 গান দিয়ে যুবকগুলোকে গুলি করে তাদের সম্পূর্ণ দেহ ঝাঁঝরা করে ক্ষতবিক্ষত করে দিল। মুহূর্তেই প্রাণভোমরা ত্যাগ করল যুবকগুলোর দেহ থেকে। জেহরান এতক্ষণ যাবৎ দুনিয়ার সবচাইতে হিংস্র জানোয়ারের মতো সীমাহীন রাগে গজগজ করছিল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি সে। তার ভয়ঙ্কর গর্জন ও শ্বাস প্রশ্বাসের তীব্র শব্দই যেন যথেষ্ট তার হিংস্রতার প্রমাণ দেওয়ার জন্য। রক্তের সাগরে গোসল করে জেহরান লাশগুলোর গায়ে লাথি মেরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তার প্রস্থানের সাথে সাথে গার্ডরা নিজেদের কাজ শুরু করে দিল। লাশগুলোকে টুকরো টুকরো করে বস্তায় ভরতে লাগলো তারা। বাহিরে লাশগুলোরও একই অবস্থা করেছে তারা। এদিকে জেহরান প্রেরণার দিকে এগিয়ে গেলে প্রেরণা প্রচণ্ড ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকালো। ভয় গুটিয়ে যেতে চাইল সে, কিন্তু জেহরান নির্বিকার ও নিশ্চলভাবে তার সামনে এসে দাঁড়িয়ে রইল। তার চেহারার অভিব্যক্তি হিমশীতল অথচ সীমাহীন মাত্রায় হিংস্রতায় পরিপূর্ণ। নিঃশব্দে প্রেরণার হাত পা ও মুখের বাঁধন খুলে তাকে এক ঝটকায় কাঁধে তুলে নিল সে। প্রেরণার শরীরটা ঝাঁকি দিয়ে উঠলেও সে একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। জেহরান প্রেরণাকে নিয়ে রোবটের মতো তীব্র গতিতে হেঁটে যেতে লাগলো। রুমটা আবছা অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু ল্যাভেন্ডার কালারের ডিম লাইটের মৃদু আলোয় রুমটাতে কেমন যেন একটা শীতল ও কোমল অনুভূতি বিস্তার করেছে। রুম জুড়ে মিষ্টি ঘ্রাণের কিছু ফুলের সৌরভ বিরাজ করছে। এত মোহনীয় একটা পরিবেশে থেকেও হাড় হিম করা নিস্তব্ধতা বিরাজ করছে রুমের প্রতিটা কোণে। নরম তুলতুলে সাদা বিছানার হেডবোর্ডের সাথে ডাক্ট টেপ দিয়ে হাত দুটো একত্রে বেঁধে রাখা হয়েছে প্রেরণার। পা দুটো লম্বা চেইন দিয়ে বিছানার ফুটবোর্ডে 2 পাশে আটকে রাখা। মুখে স্কচ টেপ লাগানো। তার পরনে কালো রঙের খুবই ছোট একটা নাইটি, আর নাইটিটা এতটাই পাতলা ও মসৃণ যে ভেতরের স্পর্শকাতর সমস্ত অঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন পোশাক পরা আর না পরা একই কথা। এছাড়া তার দেহের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান হয়ে রয়েছে। প্রেরণা বারংবার ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের করছে, কিন্তু তার এই শক্তি খরচ ও আওয়াজ বের করার কোনো অর্থই দেখা যাচ্ছে না। নিস্তব্ধ ও গভীর রাতে এই ফ্ল্যাটে সে আর জেহরান ব্যতীত আর কেউই নেই। সেখানে স্বয়ং জেহরান তাকে এভাবে বন্দি করে রেখে গিয়েছে। 1 ঘন্টা হতে চলল, অথচ তার আসার কোনো নামগন্ধ নেই। প্রেরণার অশ্রু 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে গলা অবধি পৌঁছে যাচ্ছে। বারবার টানাটানি করতে করতে তার হাত পা লাল হয়ে গিয়ে চামড়া পর্যন্ত ছিলে যাচ্ছে। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ ভেসে এলো। প্রেরণা চকিতে সেদিকে ফিরে তাকালো। কালো দীর্ঘদেহী একটা অবয়ব দৃশ্যমান হতেই তার পিলে চমকে উঠল। ভয় কলিজা শুকিয়ে যাচ্ছে প্রায়, কারণ সামনের ব্যক্তিটি স্বয়ং জেহরান। প্রচুর ড্রিঙ্কস করার ফলে হেলে দুলে হেঁটে আসছে সে। জেহরানের কাছে থেকে পালিয়ে যেতে চেয়েছিল প্রেরণা। এত বড় একটা বিপদ থেকে জেহরান তাকে উদ্ধার করে আবার তাকে নতুন কোন বিপদে ফেলতে যাচ্ছে, সেটা ভেবে ভেবেই সে অস্থির হয়ে যাচ্ছে। জেহরান ধীর পায়ে প্রেরণার দিকে এগিয়ে এলো। প্রেরণা সরে যেতে চাইলেও তার পেছনে আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না। জেহরান ধীরে ধীরে তার পাশে এসে বসল। জেহরানের
গায়ের উপরের অংশে কোনো পোশাক নেই, নিচের দিকে কেবল একটি ছোট শর্টস পরনে। তার চোখে মুখে স্পষ্ট কামুকতা, মাদকতাময় নেশা বিরাজ করছে, সেই সাথে স্পষ্ট একটা হিংস্র ও ভয়ঙ্কর শীতল অভিব্যক্তি। জেহরান ধীরে ধীরে প্রেরণার খোলা মোলায়েম পা দুটো স্পর্শ করতে লাগলো। সমস্ত পা স্পর্শ করে উড়ো অবধি গিয়ে থমকে গেল সে। প্রেরণার শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, কিন্তু সে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। জেহরানের হাতের স্পর্শ অব্যাহত রেখেই ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। জেহরানের হাতের চাপ প্রয়োগে ব্যথায় কুঁকড়ে উঠল সে। জেহরান ইচ্ছে করেই তার সমস্ত শরীরের বিভিন্ন অংশে জোরে জোরে স্পর্শ করতে লাগলো। এতে ব্যথায় কুঁকড়ে যেতে লাগলো প্রেরণা, কিন্তু গোঙানি বের করা ছাড়া এবং অস্ফুট আর্তনাদ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এক সময় নিজের স্পর্শ থামিয়ে দিল জেহরান। প্রেরণার মুখের বাঁধন খুলে দিয়ে তার দুই গাল শক্ত করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। প্রেরণা জোরে জোরে শ্বাস নিতে নিতে অশ্রুসিক্ত চোখে জেহরানের দিকে তাকালো। জেহরানের চোখে মুখে নির্মম কঠোরতা বিদ্যমান রয়েছে। সে নিজের হিমশীতল ও হিংস্র আওয়াজে হিসিস করে বলে উঠল, তোমার করার প্রত্যেকটা অবাধ্যতার জন্য তুমি শাস্তি পেয়েছিলে ক্রিস্টান্সেল, তো এবারও শাস্তি অবশ্যই পাবে। আর তোমার এবারের শাস্তিটা হলো, যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাইড হই ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে সীমাহীন আদর করবে। তা না হলে আমি তোমাকে এমন আদর করব যে আগামী 3 দিন পর্যন্ত তোমার বেড রেস্ট প্রয়োজন হবে। জেহরানের এরকম কথাবার্তা শুনে শিউরে উঠল প্রেরণা। দ্রুত মাথা ঝাঁকিয়ে না বলতে নিলে জেহরান তার কোমরটা শক্ত করে চেপে ধরল। তাতে রীতিমতো ব্যথায় কুঁকড়ে উঠল প্রেরণা। আর্তনাদ করে সে বলে উঠল, আমার ভীষণ ব্যথা লাগছে, ছাড়ো আমায় প্লিজ। জেহরান ছাড়ল না। আগে থেকেও হাতের বাঁধন কয়েক গুণ শক্ত করে দাঁতে দাঁত পিষে প্রেরণার উদ্দেশ্যে বলল, আমি যেটা বলেছি সেটাই করো ক্রিস্টান্সেল। কথাটা বলে প্রেরণার হাত পায়ের বাঁধন খুলে দিল জেহরান। তারপর প্রেরণাকে উঠিয়ে নিজের জায়গায় বসিয়ে প্রেরণার জায়গায় সে শুয়ে পড়ল। তারপর প্রেরণাকে শক্ত কণ্ঠে আদেশ করল, স্টার্ট ইউর ওয়ার্ক বেবি গার্ল। আমার সমস্ত শরীর আজ তুমি স্বেচ্ছায় নিজের স্পর্শ বুলিয়ে দেবে, নিজ ইচ্ছায় আমার সাথে ঘনিষ্ঠ হবে। আমার সন্তোষে না আসা পর্যন্ত তোমাকে এই কাজ অব্যাহত রাখতে হবে। মাইন্ডেড। জেহরানের শক্ত কণ্ঠস্বর শুনে ও চোখ রাঙানি দেখে প্রেরণা কয়েকটা শুষ্ক ঢোক গিলে নিজের কাজ শুরু করতে লাগলো। কাঁপা কাঁপা হাত নিয়ে জেহরানের পায়ের তালু থেকে শুরু করে তার সমস্ত পায়ে নিজের হাতে কোমল স্পর্শ বুলিয়ে দিতে লাগলো সে। একসময় জেহরানের স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেই তার নিজের শরীরে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। প্রেরণা হাত গুটিয়ে নিতে নিরেও জেহরান খপ করে তার হাত ধরে ফেলল। প্রেরণা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার কম্পিত হাতে জেহরানের সমস্ত বুক ও পিঠে হাতের স্পর্শ বোলাতে লাগলো। এমনকি তার ত্বকে নিজের ঠোঁট ও জিভের স্পর্শ বোলাতে হলো প্রেরণাকে। জেহরান ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে তাকে নির্দেশ করলো, আমার সমস্ত শরীরে লব্বাইটা চিন হয়ে গেল ক্রিস্টান্সেল। তারপর নিজে থেকে আমার ঠোঁটকে সিদ্ধ করবে তুমি। প্রেরণা ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করলো, প্লিজ আর না। কিন্তু জেহরান তার কথা শুনল না। প্রায় ধমকে উঠে বলে উঠল, যেটা বলেছি সেটা করো, স্টুপিড। জেহরানের ধমক শুনে প্রেরণা কেঁপে উঠল। চোখ দুটো খিচে বন্ধ করে জেহরানের গলায়, ঘাড়ে, কাঁধে ও বুকে অসংখ্য লাভবাইটের চিহ্ন এঁকে দিল সে। তবে জেহরানের তুলনায় সেটা ছিল খুবই নগণ্য। তবুও লাভবাইটের চিহ্নগুলো লালচে হয়ে ফুটে রইল জেহরানের ত্বকে। জেহরানের আদেশ মোতাবেক প্রেরণা তার শুষ্ক পুরুষালী ঠোঁট জোড়ায় নিজের কোমল ও পাতলা ঠোঁট যুগল দ্বারা আঁকড়ে ধরল। কিছুক্ষণ সেভাবে চেপে ধরে তারপর সরে যেতে নিলেই জেহরান নিজে থেকে তার ঠোঁট জোড়াকে আঁকড়ে ধরল। তারপর প্রবল থেকে প্রবলতর করল সে স্পর্শ। জেহরানের উন্মাদনা বেড়ে যেতেই সে প্রেরণাকে দুই হাতে আঁকড়ে ধরে আরো ঘনিষ্ঠ হয়ে উঠল। প্রেরণা তাকে ছাড়তে চাইলে তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল সে। জেহরান প্রেরণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস ও হাসকি স্বরে বলে উঠল, তাড়াতাড়ি আমাকে ঘনিষ্ঠভাবে আঁকড়ে ধরা যান, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্রেরণা তখন ছোট্ট কবুতর ছানার ন্যায় থরথর করে কাঁপছে। সে নিজের কম্পিত ঠোঁট জোড়া নাড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি এটা কিছুতেই করতে পারবো না। জেহরান ততক্ষণে নিজের অবশিষ্ট পোশাকও খুলে ফেলেছে। প্রেরণার শরীর থেকে পোশাক খুলে ফেলে তার
কানের কাছে মুখ নিয়ে উত্তেজিত ও অস্থির স্বরে বলে উঠল, টু ফাস্ট কনস্ট্যান্সেল, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। কথাগুলো বলে প্রেরণার গলার ভাঁজে মুখ গুজে দিল জেহরান। ধীরে ধীরে নিজে তার সমস্ত শরীর জুড়ে স্পর্শের আধিপত্য বোলাতে লাগলো। এদিকে প্রচণ্ড লজ্জা, ভয় ও উত্তেজনার ফলে প্রেরণা মুহূর্তে জ্ঞান হারিয়ে জেহরানের বুকে ঢলে পড়ল। জেহরানের সেটা খেয়াল হতেই সে সমস্ত অস্থিরতা ভুলে গিয়ে প্রেরণাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাকে নিজের সামনে এনে কোলে শুইয়ে দিয়ে তার দুই গালে আলতো চাপড় মেরে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কনস্ট্যান্সেল, ওপেন ইউর আইস। কি হয়েছে তোমার? কিন্তু প্রেরণা চোখ খুলছে না দেখে জেহরানের অস্থিরতা ক্রমান্বয়ে বাড়তে লাগলো। কিন্তু যখন বুঝতে পারল যে প্রেরণা সাময়িক সময়ের জন্য জ্ঞান হারিয়েছে, তখন সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রেরণাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেটে জড়িয়ে নিল তার নিজেদেরকে। তারপর প্রেরণার মুখের দিকে কিছুটা ঝুঁকে তার পানে তাকিয়ে রইল। তার উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস পড়তে লাগলো প্রেরণার সমস্ত চেহারায়। জেহরান প্রেরণার সমস্ত চেহারায় স্লাইড করতে করতে বাঁকা হেসে বিড়বিড় করে বলে উঠল, আজ নয় অজ্ঞান হয়ে আমার প্রতি নিজে থেকে ঘনিষ্ঠ হওয়া থেকে বেঁচে গেলে, কিন্তু ভেবো না তুমি একেবারের জন্য ছাড় পেয়ে গেছো। একদিন না একদিন তোমাকে দিয়ে আমি এই কাজ করিয়ে ছাড়বো, হোক সেটা স্বেচ্ছা অথবা জোরপূর্বকভাবে। কথাগুলো বলে প্রেরণাকে ঝাপটে জড়িয়ে ধরে তার উন্মুক্ত বুকে মুখ গুজে গভীর নিদ্রায় তলিয়ে গেল জেহরান। আর প্রেরণা অচেতন হয়ে পড়ে রইল জেহরানের আষ্ঠে পৃষ্ঠে ভাবে জড়িয়ে থাকা বাহুবন্ধনী ও শরীরের নিচে। অস্পষ্ট ও মৃদু সুন্দর আলোয় তাদের দুজনকে দেখতে এই মুহূর্তে ভীষণ মোহনীয় ও মায়াবী লাগছিল। অস্ট্রেলিয়ার সিডনির একটি পাওয়ারফুল গ্যাংস্টার গ্রুপ হলো ব্ল্যাক ক্রাউন সিন্ডিকেট। এটি সিডনির বেশ স্ট্রং এবং পপুলার একটি গ্যাংস্টার গ্রুপ, যে গ্রুপের লিডার হলেন ডমিনিক ব্ল্যাকউড। যা সিডনি জুড়ে অসংখ্য ছোট ছোট গ্যাংস্টার গ্রুপ রয়েছে। এই মুহূর্তে তার গ্যাংস্টার প্যালেসের ড্রয়িং রুমে ঢুকলে এগুমোট নীরবতা টের পাওয়া যাচ্ছে। আবছা অন্ধকার আলোয় রুমটি ধূসর ছায়ায় ঘেরা। দেওয়ালের থিম ব্ল্যাক কালারের ও বিভিন্ন ভয়ঙ্কর পেইন্টিং রয়েছে। ড্রয়িং রুমের প্রশস্ত চামড়ার সোফায় গা এলিয়ে বসে আছে ডমিনিক ব্ল্যাকউড সহ কয়েকজন গ্যাংস্টার। কারো আঙ্গুলে সিগারেটের অবশিষ্ট অংশ ধরা, কারো দৃষ্টি স্থির শূন্যতায় ঘিরে থাকার কারণে। সামনের কাচের টেবিলে রাখা কাচের গ্লাসে অ্যালকোহল ও হুইস্কি বিদ্যমান। উপস্থিত কেউ গভীর স্বরে ধীরে কথা বলছে, তো কেউ নীরবে তা শুনছে। জানলার বাইরে রাতের শহর জ্বলজ্বল করছে, আর ভেতরে গড়ে উঠছে এমন কিছু সিদ্ধান্ত যা শহরের ভাগ্য বদলে দিতে পারে। ডমিনিক ব্ল্যাকউড নিজের অপ্রতিরোধ ক্রোধ দমন করতে বারবার অ্যালকোহলের গ্লাসে চুমুক দিচ্ছেন, আবার কখনো সিগারেট ঠোঁটে চেপে ধরছেন। কিছুক্ষণ আগে শয়ে শয়ে গার্ড মেরেও তার শান্তি হয়নি। আর শান্তি টিকবেই বা কী করে? তার এলাকায় প্রবেশ করে তারই গ্যাংস্টার লোকদের মেরে টুকরো টুকরো করে দিয়ে যায় অপর এলাকার একজন গ্যাংস্টার লিডার, অথচ তারা কিছুই করতে পারেনি। এর চেয়ে বড় গ্লানি জিনিস আর কি হতে পারে? ডমিনিক ব্ল্যাকউড হঠাৎ উঠে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, এই যে কোনো মূল্যে আমার ওই গ্যাংস্টার লিডার জেহরান আদনানকে চাই। ও শরীর টুকরো টুকরো না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। ও সাহস কি করে হলো আমার এলাকায় প্রবেশ করে আমার ওই লোকেদের মেরে ফেলতে? হ্যাঁ, লিও রুশো নামক অপর একজন গ্যাংস্টার সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে গম্ভীর স্বরে বলে উঠলেন, শুনেছি ওই গ্যাংস্টার ওয়াইফকে নাকি আমাদের লোকেরা তুলে এনে রেপ করতে চেয়েছিল। এই জন্যই নাকি ওই গ্যাংস্টার আমাদের লোকেদের এভাবে মেরে টুকরো টুকরো করে আমাদেরকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছে। তো একদিক দিয়ে তো আমাদের কি বেশ লাভই হয়েছে। ডমিনিক ব্ল্যাকউড তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমাদের কি লাভ হয়েছে তাতে? হ্যাঁ, ওই গ্যাংস্টার লিডারের দুর্বলতা আমরা জানতে পেরেছি, তার ওয়াইফ তার প্রধান দুর্বলতা, আর আমাদের সেই দুর্বলতায় আঘাত করেই ওকে কাবু করতে হবে। ডমিনিক ব্ল্যাকউড এক ধ্যানে কি যেন ভাবতে লাগলেন। প্রস্তাবটা তার বেশ মনোপুত হয়েছে। তারপর হঠাৎ তাদের একজন কর্মচারী মাথা নিচু করে দীপ্ত স্বরে বলতে লাগলো, গ্যাংস্টার লিডার সেহারন আদনানের গ্যাংস্টার গ্রুপ ক্রিমসন ত্রো এর একটা শক্তিশালী প্রতিপক্ষ গ্যাংস্টার গ্রুপ খুঁজে পেয়েছি আমরা। শুনেছি সেটাও নাকি
সেহরান আদনানের মতো কোনো এক বাংলাদেশি ব্যক্তির পরিচালনাকারীর প্রতিষ্ঠান। আরমান তালুকদার, আরাফ তালুকদার ও আকাশ তালুকদার সেটার পরিচালক। সেই গ্যাংস্টার গ্রুপের নাম হলো ডার্ক সেপ্টার। মেসন ক্রো নামক অপর একজন গ্যাংস্টার মেম্বার উৎসাহিত কণ্ঠে বলতে লাগলেন, জেরান আদনানের গ্যাংস্টার গ্রুপকে ধরাশায়ী করতে আমাদের তাদের সাথে হাত মেলানো উচিত, কারণ শত্রুই বন্ধু হয়। তাছাড়া আমরা দুই গ্যাংস্টার গ্রুপ মিলে গেলে জেরান আদনানের মতো শক্তিশালী গ্যাংস্টার গ্রুপের সাথে টক্কর লাগাতে পারবো সহজেই। তাছাড়া আরমান তালুকদার আমাদের সাথে হাত মেলানোর জন্য নিজে থেকে যোগাযোগ করেছেন। আমাদের উচিত তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। এভাবে আমরা অচিরেই আমাদের শত্রুকে পথ থেকে সরিয়ে ফেলতে পারবো, কারণ জেহরান আদনান শুরু থেকেই আমাদের সাম্রাজ্য বিস্তারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের গ্যাংস্টার গ্রুপের ইতিমধ্যে অনেক ক্ষতিও করে ফেলেছে, তাই আমাদের এই সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত নয়। সহকর্মীদের কথাগুলো বেশ ভাবালো ডমিনিক ব্ল্যাকউডকে। কথাগুলোকে তার যথেষ্ট যুক্তিসঙ্গত এবং কার্যকর বলে মনে হতে লাগলো। অনেক বছর ধরে জেহরান আদনানের শিকড় উপড়ে ফেলার চিন্তা করছিলেন তিনি, কিন্তু সঠিক সুযোগ পাচ্ছিলেন না বলে কিছু করতে পারেননি। এবার সুযোগের সঠিক সদ্ব্যবহার করবেন বলে মনে মনে স্থির করে কুটিল হাসলেন তিনি। ব্ল্যাক কালার ল্যাম্বরগিনি অ্যাভেন্টার কারটা 50 তলা বিল্ডিংয়ের সামনে এসে থামলো। সিকিউরিটি গার্ড দ্রুত দৌড়ে এসে দরজা খুলে দিতেই সাদা শার্ট, কালো জিন্স এবং ধূসর রঙের ওয়েস্টকোট পরিহিত অবস্থায় ক্লান্ত ও শ্রান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলো জেহরান। সারাদিনের ধকলে বেশ ক্লান্ত হয়ে পড়লেও চেহারা, ভাবভঙ্গি ও হাঁটা চলায় সেটা প্রকাশ করলো না সে। এলিভেটরে করে দ্রুত নিজের রুমের সামনে চলে আসলো জেহরান। লক করা দরজা খুলতেই সমস্ত ফ্ল্যাট অন্ধকার আচ্ছন্নতায় ডুবে থাকতে দেখতে পেল সে। তাতে মোটেও অবাক হলো না সে, যেন এমনটাই হওয়ার ছিল এমন ভাবভঙ্গি নিয়ে দায়সারাভাবে লাইট অন করলো জেহরান। তার বেডরুম থেকে মৃদু গুঞ্জনের আওয়াজ ভেসে আসছে। জেহরান ঠোঁটের কোণে হাসি রেখা ঝুলিয়ে শার্টের 2 হাতা ফোল্ড করতে করতে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজা খুলে লাইট অন করতে ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা প্রেরণাকে নজরে পড়ল তার। প্রেরণার গায়ের পোশাক এলোমেলো, চেহারা ও চুলের অবস্থা নাজেহাল, মুখে নিষ্প্রাণ ও বিধ্বস্ত ভাব স্পষ্ট। তার দৃষ্টিযুগল সিলিংয়ের পানে স্থির। কার উপস্থিতি টের পেয়েও কোনো হেলদোল হলো না তার। প্রেরণার 2 হাত ও 2 পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমনভাবে শিকলগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে প্রেরণা হাঁটা চলা করতে পারে এবং 2 হাত দিয়ে কোনো কাজ করতে পারে। তবে তার হাঁটা চলার পরিধি এই রুম জুড়ে এবং বাথরুম পর্যন্ত সীমাবদ্ধ। এক পলক প্রেরণাকে দেখে টেবিলের ওপর খাবার ঢাকা অবস্থায় দেখতে পেল জেহরান। সকালে প্রেরণাকে জোর করে খাইয়ে রেখে এভাবে বেঁধে রেখে সে কাজে বেরিয়ে গিয়েছিল। এমনটা করার কারণ ছিল প্রেরণার পালিয়ে যাওয়ার শাস্তিস্বরূপ। তারপর সার্ভেন্টরা খাবার দিয়ে গেলেও দুপুর রাতের খাবার সে এখনো অবধি খায়নি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাছে গিয়ে দাঁড়ালো জেহরান। প্রেরণা এখনো তার দিকে তাকাচ্ছে না দেখে জেহরান তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রেরণার 2 গাল চেপে ধরে নিজের মুখের দিকে ঘোরালো জেহরান। মুহূর্তে দৃশ্যমান হলো প্রেরণার লাল হয়ে যাওয়া অশ্রুসিক্ত চোখ জোড়া, ফোলা ফোলা গাল ও নীলচে ঠোঁট। গাল দুটোতে অশ্রুকণা লেপটে গিয়ে চিকচিক করছে। প্রেরণা জেহরানের দিকে নির্জীব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, অথচ জেহরানের চোখ দুটোতে হিম শীতল নির্লিপ্ততা বিরাজ করছে। প্রেরণার কোনো রেসপন্স দেখতে না পেয়ে জেহরান গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, দুপুর আর রাতের খাবার খাওনি কেন তুমি? প্রেরণা কোনো জবাব দিল না। এতে জেহরানের রাগ আরও বেড়ে গেল। সে প্রেরণার ঘাড় চেপে ধরে তাকে উঠিয়ে নিজের সামনে বসালো। তারপর তার মুখের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে এবং চোখে চোখ রেখে শীতল স্বরে বলতে শুরু করলো, বারবার নিজের কৃতকর্মের জন্য এবং আমার কথা অমান্য করার জন্য তুমি শাস্তি পাও, তবু তোমার শিক্ষা হয় না, তাই না? আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার যদি আর কোনো উপায় নাই থাকে তাহলে আমি না খেতে খেতে নিজেকে শেষ করে দেব। কথাগুলো বলে জেহরানের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেরণা। জেহরান এখনও তার অনড় ভাব দেখে প্রচণ্ড বিস্মিত হলো এবং সেই সাথে প্রেরণাকে এখনও নিজের প্রতি পোষ মানাতে না দেখে
সে মনে মনে ক্রোধে ফেটে পড়ল। তবে সেই সাথে প্রেরণাকে দেওয়া নিজের শাস্তিগুলোর কথা ভাবতেই কিছুটা নরম হয়ে যায় সে। যতই হোক, প্রেরণা তার হৃদগহীনের গভীরতম আসক্তি বলে কথা। তাকে যন্ত্রণা দিলে সেই যন্ত্রণার ভাগ কিছুটা হলেও তার দিকেই ফিরে আসে। এই পাথর মনটাকে কাবু করার এক আশ্চর্য ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। জেহরান প্রেরণার শরীরের উন্মুক্ত অংশগুলোর দিকে তাকালো, যেগুলোতে তার দেওয়া অসংখ্য আঘাত শাস্তি স্বরূপ লেগে রয়েছে প্রেরণার শরীরে। সেই সাথে তার শরীরটা শিকলবন্দি। তবে তাকে বন্দিনী করে রাখতে তার কোনো আপত্তি নেই। প্রেরণা যদি তাকে ছেড়ে যেতে পারে তাহলে সেও তাকে চিরকাল বন্দিনী করে এভাবে আটকে রাখতে পারে। জেহরান প্রেরণার সমস্ত শরীরের ভাঁজে নিগড় চুমু এঁকে দিয়ে তার শরীরের বাঁধন খুলে দিল। এরপর সোজা তাকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজনেই ভিজতে লাগলো অবিরাম। প্রেরণা আজ কোনো বাধা দিল না, কাঠের পুতুলের মতো নির্জীব হয়ে দাঁড়িয়ে রইল কেবল। জেহরান প্রেরণাকে যত্ন করে গোসল করিয়ে দিয়ে পোশাক পরিয়ে দিল। তারপর নিজেও পোশাক পরিধান করে প্রেরণাকে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খাবার টেবিলে চুপচাপ বসে রয়েছে প্রেরণা। জেহরান ঠিক তার পাশের চেয়ারে বসে রয়েছে। গ্রিলড সামান নামক অস্ট্রেলিয়ান সুস্বাদু ডিশের কিছু অংশ জেহরান তার মুখের সামনে এগিয়ে দিলেও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। জেহরান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে প্রেরণার দুই চোয়াল শক্ত করে চেপে ধরল। প্রেরণা ব্যথা ও ভয়ে আঁতকে উঠে দ্রুত মুখ খুলে ফেলল। জেহরান তখন তার মুখে খাবার পুরে দিল। প্রেরণা মুখে খাবার রেখে ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকাতেই জেহরান তার দিকে চেয়ে নিষ্ঠুর একটা হাসি হেসে বলে উঠল, আজকে রাতের খাবার যদি তুমি শেষ না করেছো তাহলে সোয়ার এই খাবার টেবিলে রোমান স্টার্ট করে দেবো আমি। তখন দেখবো আমার কাছ থেকে নিজেকে কি করে বাঁচাও তুমি। জেহরানের কথা শুনে প্রেরণা দ্রুত কয়েকটা শুষ্ক ঢোক গিলে খাবারটুকু গিলে নিল। জেহরান বাঁকা হাসি হেসে বলে উঠল, That's my good girl. এভাবে ধীরে ধীরে বাকি খাবারও সে প্রেরণাকে খাইয়ে দিতে লাগলো। প্রেরণা চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেতে লাগলো। হঠাৎ করে খাবার গলায় আটকে গেলে সে কেসে উঠল। জেহরান দ্রুত তার দিকে পানি এগিয়ে দিল। প্রেরণা সেটা পান করে নিজেকে ধীর স্থির করলো। জেহরান তখন উদ্বিগ্ন স্বরে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো ক্রিস্টানসেল? ধীরে সুস্থ খাবে তো? এভাবে খাবার গলায় আটকে গেলে কত সমস্যা হতে পারে তুমি জানো? প্রেরণা জেহরানের উদ্বিগ্নতা দেখে অবাক হয়ে তার পানে তাকিয়ে রইল। এ মানুষটা নিজেই তার উদ্বিগ্নতার প্রধান কারণ, আবার হঠাৎ করে সেই কিনা তার উদ্বিগ্নতা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে। নিজেই যন্ত্রণা দিবে, আবার নিজেই আকুল হয়ে উঠবে। মাঝে মধ্যে এসব ভাবতে গিয়ে অস্থির হয়ে ওঠে প্রেরণা। অবশেষে প্রেরণা ভাঙা গলায় বলে উঠল, আকাশে মুক্ত পাখিকে যতই সোনার খাঁচায় বন্দি করে তাকে দানা পানি দিন না কেন, দিন শেষে সে কিন্তু আকাশে উড়েই যেতে চাইবে। খাঁচায় বন্দি করে তাকে প্রকৃত অর্থে অসুস্থ বানিয়ে ফেলেন আপনারা, কিন্তু তার প্রকৃত আনন্দ যে মুক্ত আকাশের শান্তি আর স্বাধীনতায়, সেই কথাটা আপনারা ভুলে যান। তবে সুযোগ পেলে সেই পাখি কিন্তু ঠিকই খাঁচা ছেড়ে পালাবে। জেহরান প্রেরণার ঘুরিয়ে পেঁচিয়ে কথার অর্থ ঠিকই বুঝতে পারল। তাই সে হঠাৎ উঠে দাঁড়িয়ে প্রেরণার চেয়ারটাকে নিজের দিকে ঘোরালো। প্রেরণা এতে খানিকটা আটকে উঠল। সে বিস্ফারিত ও আতঙ্ক ভরা দৃষ্টিতে জেহরানের পানি তাকালো। জেহরান তার দিকে হিমশীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত অথচ শীতল কণ্ঠে বলতে লাগলো, বনের অবাধ্য মুক্ত পাখিকে কি করে সোনার খাঁচে আটকে রেখে পোষ মারাতে হয় সেটা জেহরান আদনান খুব ভালো করেই জানে ক্রিস্টানসেল। তুমি খুব দ্রুত আমার পোষ পাখি হয়ে যাবে, দেখে নিও। তোমার শান্তি, স্বাধীনতা আর গোটা পৃথিবী হবে কেবল আমাকে ঘিরে। এই গণ্ডির বাইরে বের হওয়ার কথা চিন্তাও করো না, তার পরিণাম খুবই খারাপ হবে। আমাকে ছাড়া নিজের জীবনের কথা কল্পনাও করো না, ধ্বংস হয়ে যাবে তুমি। তোমাকে ছাড়া বাঁচার কথা চিন্তা করলেও তোমায় শ্বাসরোধ করে মেরে ফেলতে আমার হাত একটুও কাঁপবে না। জেহরানের কথাগুলো শুনে প্রেরণা মুখ ঘুরিয়ে নিল। রাগে, ঘৃণায় ও বিতৃষ্ণায় তার জেহরানকে বাজেভাবে আঘাত করতে ইচ্ছে হলো, কিন্তু সেই সাহস অথবা সুযোগ কোনোটাই এই মুহূর্তে তার কাছে নেই। তাই সে চুপচাপ মাথা নিচু করে নিল। জেহরান প্রেরণা চিবুক উঁচিয়ে ধরে তার মুখটা নিজের দিকে ঘোরালো। তারপর তার মুখপানে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল। প্রেরণার চেহারা ও শরীরের ত্বকে আলতোভাবে হাত বোলাতে বোলাতে সে নিশাল ও গভীর স্বরে বলতে লাগলো,
কোনো দক্ষ শিল্পীর তুলির নিখুঁত আচরের মতো করা তোমার দেহের প্রতিকৃতি, এত নিখুঁত সৌন্দর্য মণ্ডিত কোমল তোমার শরীর, প্রতিটা অংশে যে আমার একেবারে নেশা ধরে যায়। শুধু আমার এই সুন্দর দেহটাকেই তো আপনি ভালোবাসেন, উপভোগ ছাড়া আর তো কিছুই তো জানেন না। না ভালোবাসতে জানেন আর না আগলে রাখতে জানেন। এক সময় এই দেহের প্রতি মোহ ভেঙে গেলেই তো আমায় ছুঁড়ে ফেলবেন নোংরা নর্দমায়। প্রেরণার কথা শুনে জেহরান শক্ত হয়ে গেল। রাগে জল শক্ত করে দাঁতে দাঁত পিষে সে প্রেরণার গলা চেপে ধরতেই প্রেরণা আর্তনাদ করে উঠল। নিজের দুই হাত দিয়ে জেহরানের শক্ত হাত ছাড়াতে চেষ্টা করতে করতে সে ভয়ত দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। জেহরান তার মুখের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে হিসিয়ে শীতল কণ্ঠে বলতে লাগলো, তুমি আমার মোহ, আসক্তি, প্রয়োজন, যা কিছুই হও না কেন, তোমাকে চিরকাল আমার কাছে আমার হয়ে থাকতে হবে। ভালোবাসা আদৌ কি আমি সেটা জানতে চাই না, আর বুঝতেও চাই না। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার কাছে থাকবে, আমার একান্ত অনুগত হয়। এমনটা আমি মরে গেলেও করব না। একটা সুযোগ পেলেই আপনার সেই সোনার খাঁচা থেকে চিরতরে পালাবো আমি, না হলে নিজের জীবন দিয়ে দিব আমি। জেহরান হঠাৎ করে প্রেরণার গলা ছেড়ে দিল। প্রেরণা গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জেহরান চেয়ারে বসে পড়ে চোখ বন্ধ করে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠল, তোমাকে তো খাইয়ে দিয়ে তোমার পেট ভরেই দিয়েছে আমি, এবার আমার পেট ভরানোর ব্যবস্থা করো। প্রেরণা অবাক হয়ে জেহরানের দিকে তাকিয়ে বলল, টেবিল ভর্তি খাবার রয়েছে, তো আপনি খান না, কে মানা করেছে আপনাকে? জেহরান প্রেরণার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল। কিন্তু আমার তো অন্য কিছু খেতে ইচ্ছে করছে। প্রেরণা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অন্য কিছু কি খেতে ইচ্ছে করছে? তোমাকে খেতে ইচ্ছে করছে, তবে একটু স্পেশাল ভাবে। জেহরানের কথা শুনে প্রেরণা থতমত খেয়ে গেল। কিছু বুঝতে না পেরে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। জেহরান ঠোঁটের কোণে রহস্যময় হাসিটুকু অব্যাহত রেখে টেবিল থেকে একটা বাটি তুলে নিল। সেটাতে ক্যারামেল সস ভর্তি করা ছিল। এই সস ভর্তি বাটিটা হঠাৎ করে প্রেরণার বুকে, গলা, ঘাড় ও কাঁধের উপর সম্পূর্ণ ঢেলে দিল সে। তারপর মুহূর্তেই মুখ গুজে দিল সেই জায়গাগুলোতে। ঠোঁট ও জিভের স্পর্শে লেহন করতে লাগলো প্রেরণার কোমল ত্বক সহ ক্যারামেল সস। মাঝে মাঝে দাঁতের সাহায্যে চলল কতগুলো লাভ বাইটের হাতছানি। এদিকে আকস্মিক ঘটনায় প্রেরণা হতভম্ব হয়ে গেল। মুহূর্তে জমে শক্ত হয়ে গেল তার সমস্ত শরীর। জেহরান এমন কিছু করতে পারে তা সে ভাবতেও পারেনি। তবে জেহরানের রাহেন স্পর্শ ও কামড়ের ফলে সে ক্ষণে ক্ষণে শিহরিত হয়ে উঠে অস্ফুট আর্তনাদ করতে লাগলো। জেহরান তার শরীরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, তাই কাঁপুনি থামাতে না চাইতেও প্রেরণা তাকে দুই হাতে জাপটে জড়িয়ে ধরল। চোখ দুটো বন্ধ করে উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগলো জেহরানের বুকে। নিজের অপ্রতিরোধ অনুভূতিকে সামাল দিতে বারংবার ব্যর্থ হচ্ছে সে। আর জেহরান তার শরীর জুড়ে নিজের জাদুকরী স্পর্শে রাজত্ব চালাতে লাগলো। এভাবে কেটে গেল প্রায় 15 মিনিট। অবশেষে প্রেরণাকে ছেড়ে দিল জেহরান। প্রেরণার পোশাকের অবস্থা এলোমেলো হয়ে গেছে। তার শরীরের ওপরের অংশে জেহরানের উষ্ণ ঠোঁটের স্পর্শ এবং ভেজা লালার অস্তিত্ব লেগে রয়েছে। সেই সাথে ক্যারামেল ও কামড়ের দাগগুলো স্পষ্ট ফুটে রয়েছে। প্রেরণা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জেহরান সেটা দেখে তৃপ্তির বাঁকা হাসি হাসল। তারপর এক ঝটকায় তাকে নিজের কোলে তুলে নিল। প্রেরণা চমকে উঠে দুই হাত দিয়ে জেহরানের দুই কাঁধ জড়িয়ে ধরল। জেহরান প্রেরণার দিকে তাকিয়ে দুষ্টু হাসি হেসে হাসকি স্বরে বলল, ইউ আর মাই পার্সোনাল অ্যান্ড ফেভারিট ডেজার্ট, কনস্ট্যান্সিও। প্রেরণা কেবল বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জেহরানের পানে। জেহরান তার মুখের দিকে কিছুটা ঝুঁকে এসে ফিসফিস করে বলে উঠল,